আমি সুলতানা রহমান, সবাইকে স্বাগত জানাচ্ছি। ডক্টর ইউনূস দাবি করেছিলেন যে তিনি আন্তর্জাতিক মাঠের খেলোয়াড়। এখন লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বৈঠকের পরে যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেটি কোন মাঠের খেলোয়াড়ের কাজ হয়েছে, কার পারফরমেন্স কি, এবং এই বৈঠকের পর অন্যান্য রাজনৈতিক দলগুলো যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, বিশেষ করে জামাত, এনসিপি এবং অন্যান্য দলগুলো যে প্রতিক্রিয়া দেখাচ্ছে, সেগুলোর আসল রহস্য কি? আসলে কি এটি একটা একটা বৈঠক, এবং সেই বৈঠকের যে সিদ্ধান্তগুলো নির্বাচন সংক্রান্ত বিষয়ে জানানো হয়েছে, এর বাইরেও অন্যান্য কিছু আলাপ হয়েছে কিনা সে ব্যাপারে একেবারেই সবাই নীরবতা পালন করছে। পর্দার অন্তরালের কোনো সমঝোতা, কোন রকম নির্বাচন সংক্রান্ত বা বাংলাদেশের ভবিষ্যৎ সংক্রান্ত কোনো সিদ্ধান্ত আছে কিনা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি কথা বলবো। এবং আমার সঙ্গে আজকে অতিথি হিসেবে রয়েছেন সাবেক সচিব এবং রাজনৈতিক বিশ্লেষক আবু আলম মোহাম্মদ শহীদ খান, এবং আমার সঙ্গে রয়েছেন লেখক সাংবাদিক মঞ্জুরুল হক। আপনাদের দুজনকেই আমি স্বাগত জানাচ্ছি। প্রথমে যদি একটু যাই যে আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনার কাছে যে এই বৈঠকটিকে আপনি কেমন দেখছেন, এবং ১.৫ ঘন্টা ব্যাপী আলোচনায় যেই সিদ্ধান্তটুকু জানানো হলো, আহ তার বাইরে আর কি আছে, এবং অনেকে সন্দেহ প্রকাশ করছে যে আসলেই বাংলাদেশে ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হবে কিনা। আপু আলম মোহাম্মদ শহীদ খান আমার কথা শুনতে পেয়েছেন? পুরাটা শুনতে পাইনি, আচ্ছা, মাঝখানে শেষের লাইনটা শুনি নাই। মানে এই ওকে, সম্মেলনে আরো কি আছে এটা জানতে চাচ্ছিলেন? রাইট, রাইট। আসলে যতটুকু আলোতে আসছে, যেহেতু ৩ প্যারাগ্রাফ, সেই ৩ প্যারাগ্রাফের মধ্যে অনেক যদি কিন্তু আছে। এই হলে এই হবে। এপ্রিলে আমি নির্বাচনের কথা বলেছিলাম, কিন্তু এটা ফেব্রুয়ারিতে হলেও হতে পারে যদি এই জিনিসটা ঘটে। সো আমার বিচার সংস্কার, সেটা যদি পর্যাপ্ত পরিমাণে ঘটে, মানে অনেক কিছু শর্ত আছে। এই শর্তের বেড়াজালে ফেব্রুয়ারিতে আমরা একটা নির্বাচনের আহ, তারিখ বা নির্বাচনের সম্ভাবনা কথা শুনলাম। এখন হচ্ছে যে আপনার ডিসেম্বর আছে, ফেব্রুয়ারি আছে, এপ্রিল আছে, জুনও আছে। মানে কোনোটাই সব হতে পারে, হতে পারে মধ্যেই আমরা আছি। সুতরাং খুব সুনির্দিষ্টভাবে যে ফেব্রুয়ারি মাসেই নির্বাচন হয়ে যাবে এরকমটা আমি এই মুহূর্তে ভাবছি না। কারণ ১৭ থেকে ১৯ মিটিং হবে ঐক্যমত্য কমিশনের। সেখানে ৩০টার বেশি রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হয়েছে, সেখানে বিএনপি অংশগ্রহণ করবে। এবং এই বৈঠক নিয়ে, এরকম বৈঠক তো অতীতে অনেক বৈঠক এরকম হতে পারে, হয়েছিল হয়তো, কিন্তু এরকম যৌথ ঘোষণা আমরা কখনো দেখিনি। মানে গত ৭৫-১০০ বছরের ইতিহাস বা ২০০ বছরের বাংলাদেশ ভারতের ইতিহাসে এই ২ জনের মধ্যে বৈঠক হয়েছে, একটি শীর্ষ রাজনৈতিক দলের নেতা এবং রাষ্ট্রের কর্ণধার বা সরকার প্রধান। তাদের পরে আবার একটা যৌথ বিবৃতি, এটা আমরা এই প্রথম দেখলাম। এটা একটা নতুন জিনিস আমরা লক্ষ্য করলাম। এবং যদিও জামাত রমজানের আগে একটা নির্বাচনের ব্যাপারে কথা বলেছিল আগে, তারপরে তারা তো ওই কথা থেকে সরে যেয়ে আবার বিচার সংস্কার এইসব বিষয়ে গুরুত্ব দিয়েছে, এবং আবার এপ্রিলের কথা বলেছে। মানে তাদের কথাবার্তা তো কোনো আমরা খুব একটা সাধারণ মানুষ হিসেবে যে খুব নির্দিষ্ট আছে এরকম না। তো জামাত কিন্তু এই বিষয়ে তাদের স্টেটমেন্টে বলেছে যে তারা মনে করছেন এতে ইউনূস সাহেব তার নিরপেক্ষতা হারিয়েছেন। এনসিপি আরো কড়া ভাষা বলেছে তারা আবার আন্দোলন, অভ্যুত্থান এসবের চিন্তা ভাবনা করবে যদি একটি দলকে এভাবে প্রাধান্য দেওয়া যায়। তো এটা রাজনৈতিক সংকটটা দূর হয়ে গেছে এরকম না মনে করে সংকট আরো ঘনীভূত হচ্ছে কিনা সেটার দিকে জনগণের নজর পড়েছে। এখন জনগণ চিন্তা করছে যে এই বৈঠকের মধ্যে দিয়ে রাজনৈতিক সংকট বা নির্বাচন নিয়ে যে সংকটটা সৃষ্টি হয়েছিল, আস্থা অবস্থা, বিশ্বাসের যে দোলাচল সৃষ্টি হয়েছিল, সেটা কেটে গিয়েছে এরকমটা আমি ভাবতে পারছি। জি,
বুঝতে পেরেছি। জনাব মঞ্জুরুল হক, আপনি আমার শোয়ে আগে অনেকবার অংশগ্রহণ করেছেন। আপনি বলেছেন যে আসলে বাংলাদেশ হয়তো কোনোভাবেই একটা যুদ্ধ পরিস্থিতি এভয়েড করতে পারবে না। বা কিংবা যেভাবে করে রাজনৈতিক সংকট ঘনীভূত হচ্ছে, এটির সহজ কোনো সমাধান নেই। সেখানে আবু আলম শহীদ খানও বলছেন যে তিনি কোনো সংকটের সমাধানের পথ দেখছেন এবং সংকট আরো বাড়তে দেখছেন। আপনি কি দেখছেন? উম, এই যে লন্ডন বৈঠকের কথা বলছেন তো? জি, জি, জি। আচ্ছা, এই বৈঠকটা আসলে নির্বাচন কেন্দ্রিক না। বাংলাদেশের নির্বাচন হবে কি হবে না, হলে কবে নাগাদ হবে, এইটা আসলে বৈঠকটা এই কেন্দ্রিক না। এটা এটা প্রফেসর ইউনূসের একটি ব্যক্তিগত বৈঠক ছিল, যে কাজটি তিনি বাংলাদেশে বসেও করতে পারতেন তারেক রহমানের সাথে ওভার টেলিফোন। সেইটি না করে তিনি প্রচুর পরিমাণে রাষ্ট্রের টাকা খরচ করে একটি বৈঠকের আয়োজন করলেন, এবং যে বৈঠকটি আসলে দ্বিপাক্ষিক না, বৈঠকটি হচ্ছে একেবারেই রুদ্ধদ্বার দুইজন ব্যক্তির বৈঠক। প্রফেসর ইউনূসের সঙ্গে যারা সফরসঙ্গী ছিলেন এবং তারেক রহমানের সঙ্গে যারা ছিলেন, তারা সবাই কিন্তু ওই লবি পর্যন্ত ছিলেন, কিন্তু বৈঠকটি যখন চলে তখন একান্তে দুইজন কথা বলেছেন। এবং যে বৈঠক শেষে যে যৌথ বিবৃতি এসছে দুই পক্ষ থেকেই, যৌথ বিবৃতির ভেতরে বৈঠকের নির্যাস কোনো কিছু আসেনি। তা থেকে স্পষ্ট হয় যে এতক্ষণ সময় ধরে এই দুজন শুধুমাত্র আবহাওয়া বা আপনি কেমন আছেন, আম্মা আপনাকে সালাম দিয়েছেন, এই বিষয়গুলোতে সীমাবদ্ধ ছিল না। ডেফিনেটলি এখানে নির্দিষ্ট কিছু স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছিল যেটি আলোচিত হয়েছে। সেইটি আবার ইভেন বিএনপির যারা অন্য স্তরের নেতা, তৃতীয় সারির নেতা, তাদের কাছে পর্যন্ত পৌঁছায়নি। হয়তো পরে পৌঁছাবে, আর জনগণের কাছে এটা পৌঁছায়নি। ডক্টর ইউনূসের প্রেস সচিব থেকে শুরু করে কারো কাছেই এটা পৌঁছায়নি। এটা একান্তই তাদের দুজনের। সেটা আমরা আন্দাজ করতে পারি, সেটা বৈঠকের আগেই অনেকে আন্দাজ করেছিলেন যে এখানে যেটা ঘটতে পারে সেটা হলো যে একটা আসন ভাগাভাগি হতে পারে। আবার এমন হতে পারে যে নির্বাচনের যে সময়সীমাটা দুইটি পক্ষ একেবারেই স্ট্যাগনেন্ট করে দিয়েছে, একটি হলো বিএনপি আর একটি হলো সেনাবাহিনী। দুইটি পক্ষই হচ্ছে ডিসেম্বরকে টার্গেট করে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে এই শব্দটি ব্যবহার করেছে। সুতরাং এই জায়গা থেকে সরে আসলে সরকারকে দুই পক্ষের এক পক্ষকে প্রথমে হাতে আনতে হবে, সেই পক্ষটা হচ্ছে বিএনপি। কারণ বিএনপিকে হাতে রাখা বা বিএনপিকে মিনিমাইজ করতে পারাটা সেনাবাহিনীকে মিনিমাইজ করতে পারাটার থেকে সহজ। বিকজ অফ বিএনপির প্রধান যে নেতা এখন জনাব তারেক রহমানের মামলা সংক্রান্ত কিছু দুর্বলতা আছে সরকারের কাছে। সরকার সেইটিকে একটি আপনার ব্ল্যাকমেইলিং এর টুলস হিসাবে ব্যবহার যদি করে, যে আপনি যদি সম্মত না হন তাহলে আমরা ওই মামলাগুলোকে আবার পুনরুজ্জীবিত করতে পারি। মনে রাখা দরকার যে এই মামলাগুলো, সমস্ত মামলা কিন্তু তারেক রহমানের উঠে গেছে, প্রত্যাহার হয়ে গেছে। প্রত্যাহার হওয়া মানে কিন্তু নিষ্পত্তি না, প্রত্যাহার হওয়া মানে হচ্ছে স্থগিতকরণ, অর্থাৎ মামলাগুলো হেল্ড আপ হয়েছে। এই মামলাগুলো সরকার চাইলে যে কোনো সময় আবার পুনরুজ্জীবিত করতে পারে, উচ্চ আদালতে যেতে পারে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে যেতে পারে, সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যেতে পারে। সুতরাং সরকার ওই অপশনটি রেখে দিয়ে তারেক রহমানের সাথে বৈঠকে বসেছিলেন। আমার যেটা ধারণা যে সেটা হলো যে আপনাকে ডিসেম্বরের নির্বাচনের যে দৃঢ় প্রত্যয় সে জায়গা থেকে সরে আসতে হবে। নাম্বার টু, আমরা যেভাবে একটা প্ল্যান করে আগাচ্ছি যে জামাতকে এতটা আসন দিতে হবে, এনসিপি কে এতটা আসন দিতে হবে, আপনারা ক্ষমতায় তো যাবেনই, আপনারা বড় দল। আর আওয়ামী লীগকে নির্বাচনে নেওয়ার ব্যাপারে আপনাদের যে সব নেতারা মাঝে মাঝেই কথা বলেন যে ইনক্লুসিভ নির্বাচন হতে হবে, আপনি নিশ্চয়ই ওই সেই নেতাদের মতো এরকম ইনক্লুসিভ কথাবার্তাগুলো বলবেন না, এবং আপনার সাথে এই বৈঠকের পরেও আপনার নেতারা যেন এরকম ইনক্লুসিভ নির্বাচনের কোনো শর্ত জুড়ে না দেন। এরকম কতগুলো একেবারেই ইন্টারনাল কতগুলো পলিসি ছিল প্রফেসর ইউনূসের, সেগুলো তিনি তারেক রহমানের সাথে কথা বলেছেন। এখন মিটিং শেষে দেখা যাচ্ছে, বৈঠক শেষে তারেক রহমানরাও খুশি, বিএনপির সমস্ত নেতা নেত্রী খুশি, প্রফেসর ইউনূসের সমস্ত চেলাচামুন্ডারা সাঙ্গপাঙ্গরা খুশি, প্রফেসর ইউনূস খুশি, জামাত
অতটা খুশি নয় এবং এনসিপি খুশি নয়। এনসিপি কে দেওয়া হচ্ছে 20 থেকে 25টি আসন, আর জামাতকে দেওয়া হচ্ছে 30 থেকে 40টি আসন, বাদ বাকি সমস্ত আসনগুলো হচ্ছে বিএনপির। সেই ক্ষেত্রে প্রফেসর ইউনূস যে এজেন্ডা নিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, যে ইসলামী মৌলবাদী গোষ্ঠীকে সংসদে একটা পাকাপোক্ত আসন গেড়ে দেওয়া, সংসদে যেন তারা একটি পাকাপোক্ত আসন পায়। এর আগে জামাত সর্বোচ্চ 3টা 4টা 10টা আসন পেয়েছে, ওইটা দিয়ে সংসদে খুব বেশি কোনো কিছু করা যায় না। বিএনপি আমলে 2জন মন্ত্রী পেয়েছিল, সেই 2জন মন্ত্রী দিয়েও খুব বেশি কিছু করতে পারেনি। তো এবার তাদের টার্গেট ছিল যে সংসদের 1/3 আসন তারা দখল করবে, মিনিমাম 100টার উপরে আসন দখল করলে তারা জামাত সংসদকে যখন খুশি তখন ব্যবহার করতে পারবে, তাদের মতো করে সংসদে আইন তৈরি করাতে পারবে। তো সেইটা যদি প্রফেসর ইউনূস 30-40টিতে নামিয়ে আনেন, তাহলে জামাতের খুশি হওয়ার তো কোনো কারণ নেই। জামাত সে কারণে খুশি হচ্ছেও না। এখন ঘটনা হলো যে এইটা প্রফেসর ইউনূসও জানেন যে এই যে বিএনপিকে রাজি করানো বা আসন বন্টন করা, এই জিনিসগুলো খুব ইজিলি প্রতিপক্ষ মেনে নেবে না। মেনে না নিয়ে কি হবে, একটা কেওয়াস সৃষ্টি হবে। সেই কেওয়াসটা হবে হচ্ছে এন্টি বিএনপি, নট এন্টি গভর্নমেন্ট, এন্টি বিএনপি। তো এন্টি বিএনপি কেওয়াস হলে সেই কেওয়াসটাকে যদি একটু লেংদি করা যায়, একটু লংদার ভাষণে নিয়ে যাওয়া যায়, তাহলে ফেব্রুয়ারিতে কেন, এপ্রিলে কেন, জুনেও নির্বাচন হবে না। তাহলে সেক্ষেত্রে আমি প্রথম থেকে যে বক্তব্যটি বলে আসছি, বাংলাদেশে প্রফেসর ইউনূসের অধীনে কোনো নির্বাচন হবে না, আসলে হবে না। তিনি যেটি করতে পারেন সেটি হলো যে তারেক জিয়া রাজি হলে, জামাত বিএনপি বা এনসিপি রাজি হলে তিনি জাতীয় সরকার গঠন করতে পারেন। যদি সেনাবাহিনী এবং বাকি সব স্টেক হোল্ডাররা রাজি হয়, তাহলে জাতীয় সরকার গঠন করতে পারেন, সেখানে তারেক জিয়াকে প্রধানমন্ত্রী বানাতে পারেন, তিনি নিজে প্রেসিডেন্ট হতে পারেন উইদাউট ইলেকশন। শাসন ক্ষমতা আরো এইভাবে 5 বছর 6 বছর চললো, 2029 সাল পর্যন্ত অ্যাটলিস্ট। তো এই জিনিসগুলো ওই জায়গাটায় পর্যন্ত থেমে আছে। তো এটা এত বেশি ক্রিটিক্যাল অবস্থায় চলে গেছে যে আমি আপনি এর কোনো সমাধান এই মুহূর্তে বা কোনো সলিউশন বা এইভাবে যাচ্ছে এইটা বললে সেটা সত্যি নাও হতে পারে। পরিস্থিতি আসলে ভীষণ ক্রিটিক্যাল, ভীষণ ভীষণ রকম ক্রিটিক্যাল। তো আপনার কথা অনুযায়ী যেটা বুঝলাম, যে ধরেন বিএনপি একটা সরকার গঠন করবে মেজরিটি নিয়ে, জামাত এবং এনসিপি 2জন মিলে একটা বিরোধী দল হবে, তাই তো? আবু আলম শহীদ খান, আপনার কাছে কি মনে হচ্ছে যে এরকম কোনো ইকুয়েশন হয়েছে? এটার সঙ্গে আসলে নির্বাচনের কোনো সম্পর্ক নেই যে বৈঠকটি হয়েছে? আপনার কাছে কি এরকম মনে হচ্ছে? তারা যে 1 ঘন্টা 20 মিনিট বা 1 ঘন্টা 15 মিনিট যে একান্তে আলোচনা করেছেন, কি কি আলোচনা করেছেন সেটা তো তারা দুজনের কেউই প্রকাশ করেনি। আমরা মানে একটা ধারণা করতে পারি বা একটা চিন্তা করতে পারি যে এরকমটা ঘটছে কিনা। আসন বন্টন একটা বাংলাদেশের রাজনীতিতে একটা বড় মৌলিক জিনিস। অনেক আসন বন্টন হয়, এই জন্য জোট গঠিত হয়। যদিও বাংলাদেশের রাজনীতির 2 দলীয় গণতন্ত্র আমরা দেখেছি, একদল স্ট্রং আর একদল হয়তো বিরোধী দলে আসনে বসেছে। তৃতীয় পক্ষ হিসাবে আমরা এখানে কাউকে কখনো অতটা প্রভাব বিস্তার করতে দেখি নেই। আর জামাতের কথা যদি আপনি চিন্তা করেন, এখনো জামাতের ভোট যা আছে, যে আগের যদি স্ট্যাটিস্টিক্স গুলো আমরা বিবেচনা করি, তাহলে তাদের 5-6% বেশি ভোট এখনো নেই। হয়তো কিছুটা বাড়লেও বাড়তে পারে। তো নির্বাচন না হলে তো বোঝা যাবে না। এনসিপি তো এখনো রেজিস্টার্ড দলই না, এবং তাদের কি জনসমর্থন আছে এটা আমরা এখনো জানি না। বাট তাদের যে অভ্যুত্থানের সময় যে ছাত্র যে আন্দোলনকারী বা যারা কোটা আন্দোলন করেছিলেন বা বৈষম্য বিরোধী সমন্বয়ক, তাদের ডাকে সাড়া দিয়ে যে হাজার হাজার মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছিল, সেইটা থেকে চির ধরে গেছে। কিন্তু আমরা গত সময় যখন তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে ঘেরাও করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি তুলেছিলেন, আগের দিন রাতের বেলা বৃহস্পতিবার, সেখানে 200-300-100 বেশি লোক ছিল না। পরের দিন যখন জুম্মার নামাজের সময় তারা ডাকলেন, তখনও 500-600 বেশি লোক ছিল না। পরে জামাতে ইসলামী এবং অন্যান্য ইসলামী দল অংশগ্রহণ করার পরে সেখানে কিছু লোক সমাগম হয়। তো তাদের এনসিপির কিন্তু যে জনপ্রিয়তা বা যেভাবে তারা হয়তো চিন্তা করেছিলেন যে 5ই আগস্টের আগের মতো তারা যখনই দলটা করবেন তখন হাজার হাজার মানুষ তাদের দলে যোগ দেবে এবং প্রত্যেক জেলায় জেলায় বিশাল বিশাল সভা সমাবেশ তারা করতে পারবেন, তারা সেটা করতে পারেননি। এই দুটো দলের যে জনসমর্থন, এগুলো তো জামাতের তো ডাবল ফিগারে নাই। এনসিপির কি আছে কেউ জানে না, আমরাও জানি না, বাট আমরা ধারণা করতে পারি যে এনসিপির জনপ্রিয়তা কি আছে। তো সেখানে আপনি জামাত এনসিপি মিলে
অন্যান্য ইসলামী দল মিলে আপনার পার্লামেন্টের 100টা আসন চেয়ে বসবে এবং বিএনপি একটা রাজনৈতিক দল হিসেবে তাদেরকে 100টা আসনে ছাড় দিবে, এই ইকুয়েশন হওয়াটা খুব কঠিন। কেন ছাড় দিবে? কারণ কি? মানুষও এটা চায় না, কারণ জনগণ চায় যে তারা তারা ভোট দিবেন, তাদের খেয়াল খুশি মতো পছন্দ মতো যাকে পছন্দ তাকে ভোট দেবেন। এবং ইউনূস সরকারের দায়িত্ব হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব হচ্ছে একটা ভালো নির্বাচন করা, একটা এমন নির্বাচন করা ভয়ভীতিহীন পরিবেশ থাকবে যেখানে জনগণ ভোট দিতে যাবে, কোনো এই ইলেকশন যে কেন্দ্র সেটা দখল হবে না, রাতের বেলা ভোট হবে না, ভোটের বাক্স হাইজ্যাক হবে না, এবং ভোটে ঠিক মতো গণনা করা হবে। ভোট কেন্দ্রে এমন কোনো লোকজন থাকবে না যারা অন্যের ভোট দিয়ে দেবেন। এরকম একটা ভোটের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক, এটাই আমার মনে হয় যে জনগণের, নাগরিকদের প্রত্যাশা। কারণ আমরা যদি বলি 14, 18, 24-এর নির্বাচনে সেইভাবে ভোট হয়নি এবং সাধারণ মানুষ কিন্তু ভোট দিতে যায়নি, এটাই সত্য কথা। তো সেই জন্য সাধারণ মানুষ যারা ভোট দিতে পারেননি এবং যারা নতুন ভোটার হয়েছেন, তারা তাদের ভোট প্রয়োগ করতে চান। এবং আপনি যখন ফ্যাসিবাদের কথা বলবেন, ফ্যাসিবাদ বলেন, স্বৈরতন্ত্র বলেন, তার অপোজিট হচ্ছে গণতন্ত্র। এবং গণতন্ত্র মানেই হচ্ছে একটা ভালো নির্বাচনের মধ্যে দিয়ে দায়িত্বের পরিবর্তন, দায়িত্ব নেওয়া বা দায়িত্বের পরিবর্তন। তো অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে একটা বিশেষ অবস্থার প্রেক্ষিতে। 5ই আগস্টের একটা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পরে 2-3 দিন পরে এই সরকারটা গঠিত হয়েছে। সুতরাং এই সরকারের গঠনের মধ্যে প্রথম ইস্যুটাই থাকার কথা ছিল নির্বাচন, কিন্তু তারা এখন সংস্কার, বিচার এবং নির্বাচনকে তারা একসাথে একই পাত্রে ভালো মতো ঘুটা দেওয়া বলে না, আমাদের ঘুটা দিয়েছেন আর কি, একেবারে গুলিয়ে ফেলছেন। এখন কোনটা আগে করবেন কোনটা পরে করবেন এইসব নিয়ে বারবার আলোচনা হয়। কেউ কেউ বলেন বিচার না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না। তো ধরেন আমরা যদি একটা বিচারের কথা চিন্তা করি, অনেক এরকম শত শত উদাহরণ আছে। যে কোনো মার্ডার কেস, আজহার সাহেবের বিচারটা চিন্তা করেন না, 12 সালে উনি গ্রেপ্তার হন, তার বিচার প্রক্রিয়া চলছিল এবং সর্বশেষ ওনাকে সেই ফাঁসির রজ্জু থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। এটাতে 13 বছর লেগে গেছে। তো এরকম অনেক হত্যার বিচার আছে, যে সমস্ত হত্যার বিচার করতে হলে 15 থেকে 20 বছর লেগে যেতে পারে। তো ততদিন পর্যন্ত নিশ্চয়ই জাতি অপেক্ষা করবে না, এবং অপেক্ষা করা সম্ভব না। এবং সংস্কারও একটা এমন জিনিস যে এটা চলতে থাকবে, এবং কোন সংস্কার আপনি করতে পারবেন, কি করতে পারবেন, এটা আমরা নিশ্চিত না। কিছু সংস্কার কি, এটা এখন পর্যন্ত জানলাম না। অল্প বেশি সংস্কার হলে কি হবে, এটাও জানি না আমরা। সংস্কার নিয়ে আবার বৈঠক হচ্ছে, ঐক্যমত্য কমিশন সম্ভবত 17 তারিখ থেকে 19 তারিখ তারা অন্যান্য রাজনৈতিক দলের সাথে বৈঠক করবেন। তারপরে একটা যদি আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমত্যে পৌঁছে যায়, সেটা চেষ্টা করবেন। অনেক সংস্কার করাই সম্ভব না, যেমন আপনি সংবিধান সংশোধন, এটা কোনোভাবেই সম্ভব হবে না। আপনি যদি ওই যে আপনার ভোটের ভিত্তিতে যা ভোট পাবেন তার ভিত্তিতে আসন বন্টন, সেটা তো আপনি এখানে সম্ভবই না। কেন? তাহলে একটা দলকে 50%-এর বেশি ভোট পেতে হবে সরকার গঠন করার জন্য। তো আপনি একটু সবসময় ঝুলন্ত সরকার হবে, এবং এটা সংবিধানে নাই আমাদের। আপনি সংবিধানে আরো জিনিস আছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট, আপনি এখনই এটা চালু করতে পারবেন না। আপনি নারীদেরকে 100 আসনে সরাসরি ভোট, এটা এখনই চালু করতে পারবেন না। এবং এই সংসদ নির্বাচন হবে নাকি গণপরিষদ নির্বাচন হবে, এইটা নিয়েও সংস্কারের একটা প্রস্তাব আছে। এরকম বড় বড় জিনিস আছে যেগুলো আসলে করা সম্ভব না, করা যাবে না। কারণ সংবিধান আপনি ছুঁড়ে ফেলে দিতে পারবেন না, আপনার জাতীয় সঙ্গীত ছুঁড়ে ফেলে দিতে পারবেন না, আপনি আমাদের স্বাধীনতার যুদ্ধকে একেবারে মুছে ফেলতে পারবেন না। সুতরাং এই সব মিলিয়ে কিন্তু আলাপ আলোচনার ভিত্তিতে একটা ঐক্যমত্য হতে হবে। হ্যাঁ, এগুলো হতে পারে, ভবিষ্যতে হতে পারে। হতে পারার জন্য তো আপনাকে একটা ঐক্যমত্যে পৌঁছতে হবে। যেমন আপনি যদি 91 সালের কথা চিন্তা করেন, 91 সালে বিএনপি জনগণের ভোটে কিন্তু আসন ক্ষমতায় বসেছিল অথবা দায়িত্ব নিয়েছিল। তখন কিন্তু বিএনপির ইশতেহারে বা বিএনপির গঠনতন্ত্রে পার্লামেন্টারি ডেমোক্রেসি নামে কিছুই ছিল না। কিন্তু বিএনপি 3 জোটের রূপরেখা অনুসরণ করে, বিএনপি, আওয়ামী লীগ এবং ওই পার্লামেন্টে যারা ছিলেন সকলে মিলিতভাবে পার্লামেন্টারি ডেমোক্রেসিতে ফিরে গিয়েছিলেন, প্রেসিডেন্সিয়াল পদ্ধতি সরকারের পরিবর্তে। সুতরাং আমাদের রেকর্ড আছে যে আমরা সংসদে বসে আলাপ আলোচনা করে অনেক কিছুর সমাধান করতে পারি। বা সেই জন্য একটা সংসদ নির্বাচন হতে হবে, এবং একটা সংসদে ভালো নির্বাচন হতে হবে, এবং সেখানে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি আপনার বিচার চলতে থাকুক, বিচার চলবে, আপনার সংস্কারও চলবে। আপনি যেসব সংস্কার খুব প্রয়োজনীয় সেগুলো করে ফেলবেন। আপনি যে সমস্ত সংস্কার নিয়ে আলোচনা করতেছেন তার বাইরে অনেক কিছু করার ছিল এই সরকারের, বাট গত 10 মাসে তারা কিছুই করেননি। মানে সংস্কার টাইপের অনেক কিছু করার ছিল, সেটা বলছি। অনেক জৌলি আইন বাতিল করতে পারতেন, নতুন আইন করতে পারতেন, অনেক বিষয়ে তারা কথা বলতে পারতেন, আলোচনা করতে পারেন, এবং অনেক মতৈক্য আছে যেগুলো তারা করে ফেলতে পারতেন। তারা কিন্তু সেই পথে হাঁটেন নেই। তারা এমন একটা পথ নিয়েছেন
এখানে জনগণের মধ্যে একটা অবিশ্বাস, সন্দেহ দানা বেঁধেছে। এই যে একটু আগেই যে পান্না সাহেব বললেন যে উনি কি নির্বাচন দেবেন কিনা এই ব্যাপারেই তো নিশ্চিত না, যে নির্বাচনটা আদৌ এদেশে হবে কিনা। যে নির্বাচনের টাইম ফ্রেম ডিসেম্বর থেকে জুন, তার তো 4 মাস নির্বাচন করাই যাবে না। মার্চ, এপ্রিল, মে, জুনে নির্বাচন হবে না, কেন ফেব্রুয়ারিতে 17 তারিখে রোজা শুরু হবে, আপনি মার্চে কিভাবে নির্বাচন করবেন? আপনি তারপরে এসএসসি পরীক্ষা আছে, এইচএসসি পরীক্ষা আছে, দুটা ঈদ আছে। আমাদের এপ্রিল মাস থেকে জুন মাস পর্যন্ত আবহাওয়া অনুকূল থাকে না, ঝড় বৃষ্টি, বন্যা, ফ্লাড, হ্যাঁ, সাইক্লোন, অনেক কিছু ঘটতে থাকে, গরম, হ্যাঁ, বিভিন্ন জায়গায় পানিতে ডুবে থাকে, নদীর পানি বেড়ে যায়। তো এই 3 মাসে তো কোনো নির্বাচন হবে না। নির্বাচন হলে আপনি অক্টোবর থেকে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন করা সম্ভব, করা যায়। এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি চায় তাহলে 90 দিনের মধ্যেই নির্বাচন করা সম্ভব। এখন থেকে, আজকে থেকে, আগামীকাল থেকে 90 দিনের মধ্যে নির্বাচন করা যেতে পারে। এবং পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার কারণে কিন্তু আমাদের তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসার একটা সুযোগ সৃষ্টি হয়েছে, যেখানে অন্তর্বর্তীকালীন সরকার এটাতে অ্যাপিল করেছেন। তা আমরা যে আন্দোলনটাকে আমরা দেখেছি, আন্দোলনটা শুরুই হয়েছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন নিয়ে, এবং তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার কারণে নানাবিধ ঘটনা ঘটেছে, যেটা দীর্ঘ আলাপ আলোচনা করার দরকার নেই। এবং এটা ফ্যাসিবাদী শাসনের সূচনা হয়েছিল বা কর্তৃত্ববাদী শাসন হয়েছিল। তো সেখানে আপনি তত্ত্বাবধায়ক সরকার ফেরত আসার যে সুযোগ সৃষ্টি হয়েছে, এইটা আমরা সবাই একমত, যেখানে সেটা আমরা করতে পারি না কেন? সেটা তো আমরা হাঁটছি না সেই পথে। তার মানেটা কি? তার মানে আমরা কেউ কেউ নির্বাচন হোক এটা চাচ্ছি না, এবং এরকম একটা সরকার চলতে থাকুক, কতদিনের জন্য চলবে জানি না। 5 বছর একটা আওয়াজ আছে, সেই আওয়াজটা আমরা শুনতে পাই। তাহলে কোনটা সত্যি, এটা আমাদেরকে একটু বিশ্লেষণ করে বুঝতে হবে, বা গভীরভাবে বোঝার চেষ্টা করতে হবে, বা অপেক্ষা করতে হবে। বোঝাই তো যায় না কে কি চান, কেন চান, কি জন্য এসব করছেন। জি, জি, একদম স্পষ্ট। জনাব মঞ্জুরুল হক, আমরা জানি যে জুলাই, তারা একটা জুলাই ডিক্লারেশন চাচ্ছে। অনেকেই বলছেন জুলাই ডিক্লারেশন হলে তখন দেশের সংবিধান থেকে শুরু করে সবকিছুই বদলে যাবে, তারপরে আর নির্বাচনের কোনো আহ, না হলেই কি আর না হলে কি, এরকম একটি ব্যাপার। তো সবাই কিন্তু জুলাই ডিক্লারেশনের দিকে এখন তাকিয়ে আছে। তাহলে বিষয়টি কোন দিকে যাচ্ছে? হুম, আমি এতক্ষণ শুনছিলাম আমার সহবক্তা সচিব সাহেবের বক্তব্য শুনছিলাম। উনি যথেষ্ট আশাবাদী সরকার নির্বাচন দেবেন, একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে। আমরা এই শব্দগুলো আসলে খুব ক্লিশে হয়ে গেছে, বহু ব্যবহারে এই শব্দগুলো খুব ক্লিশে হয়ে গেছে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন কোনো কালে হয়নি, হবেও না। কারণ হচ্ছে যে নেশন সে নিজেই এই ধরনের নির্বাচন তৈরি করার জন্য তৈরি না। তো একটা নেশন যখন তার বীর পূজারী হয়, তার মানে সে বীরকে পূজা করতে শেখে। তো সেই নেশনটাই যদি দেখা যায় তার বীরকে মাথায় উঠে পেশাব করে দিচ্ছে, মাথায় উঠে বাড়ি মেরে ভাঙছে, এবং সেই দেশের সেনাবাহিনী সেই ভাঙার ব্যাপারে সহায়তা করছে, তার মানে বলতে হয় যে নেশনটার নির্দিষ্ট কোনো গন্তব্য নেই। এই নেশনটাকে আপনি নির্দিষ্ট একটা ছকে ফেলতে পারবেন না। আপনার কাছে, আমাদের সবার কাছে কি মনে হয় না যে 5 আগস্টের আগে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে আপনি যেখানেই যাবেন, একটি পান দোকান থেকে শুরু করে শপিং মল পর্যন্ত, সবখানে যে মনে হয়েছে যে আওয়ামী লীগ ছাড়া দেশে অন্য কোনো দ্বিতীয় দল নেই। পোস্টারিং, লিফলেটিং, ব্যানার, বিভিন্ন ছবি, দেয়ালের নাম, মুরাল, তারপরে ভাস্কর্য, সবকিছু মিলিয়ে সারা দেশে একটা আবহাওয়া ছিল এরকম যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশে দ্বিতীয় কোনো রাজনৈতিক দল নেই। এটা মনে হতো, সবারই মনে হতো, আমাদের প্রত্যেকটা প্রত্যেকটা ব্যক্তিকে মনে হতো যে আওয়ামী লীগ করে। হয়রাজ 5 তারিখের পরে যে কোনো মানুষকে দেখেই মনে হয় যে এনটি আওয়ামী লীগ। সেই রিক্সা চালক থেকে শুরু করে সেক্রেটারিয়েট পর্যন্ত, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে সেপাই পর্যন্ত, সব জায়গায় মনে হয় যে এনটি আওয়ামী লীগ একটা বাতাবরণ, একটা পরিবেশ বইছে, একটা লু হাওয়া বইছে, সেই লু হাওয়াটার নাম হলো এনটি আওয়ামী লীগ। তার মানে কি? তার মানে হচ্ছে আমাদের নেশনের নির্দিষ্ট কোনো আইডেন্টিটি নাই। কোনো আইডেন্টিটি নাই। যে নেশনের আইডেন্টিটি নাই, সেই নেশনকে দিয়ে আপনি অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন এবং সত্য ভাষণ, মিথ্যা কথা না বলা, চুরি বদমাইশি না করা, এগুলো সম্ভব না, আমি বিশ্বাস করি না। তো প্রফেসর ইউনূস প্রথম দিনই নির্বাচন করতে আসেননি, প্রথম দিনই তিনি বলে ফেলেছেন তিনি নির্বাচন করতে আসেন। আমরা বরাবরই ভুল বুঝি, আমরা তাকে ভুল বুঝি।
আমরা তাকে অন্তর্বর্তী সরকার বলি, তত্ত্বাবধায়ক সরকার তো না, এটা অন্তর্বর্তী সরকার বলি, এবং আমরা বারবার করে বলি অন্তর্বর্তী সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিতে বাধ্য। কিচ্ছু না, অন্তর্বর্তী সরকার মানে হচ্ছে একটা প্যারালাল গভর্নমেন্ট, একটা আপদকালীন সরকার। অর্থাৎ এটা কোনো তত্ত্বাবধায়ক সরকার না, বা নির্বাচন করার জন্য কোনো সরকার না। এই সরকারটি একটি বিপ্লবের মাধ্যমে বা একটি আন্দোলনের মাধ্যমে এই সরকারটি গঠিত হয়েছে। সরকারটির উচিত ছিল প্রথম দিনই জাতীয় সরকার গঠন করা, প্রথম দিনই একটি বিপ্লবী সরকার গঠন করা, তার জন্য সংবিধানকে স্থগিত করে দেওয়া। সেটা তারা যে কোনো কারণে হোক পারেনি, নিজেদের ভুলের কারণে হোক বা দূরদর্শিতার অভাবে হোক পারেনি। তারা সংবিধানকে ছুঁয়েই শপথ নিয়েছে উপদেষ্টা হিসাবে, যে কারণে সংবিধানকে ডাইরেক্ট ছুঁড়েও ফেলতে পারছে না, আবার সংবিধানকে হজমও করতে পারছে না। হ্যাঁ, আলী রিয়াজের মতন একজন লোককে ডেকে এনে, একজন বিদেশি নাগরিককে ডেকে এনে সংবিধান সংশোধন করাচ্ছে। সংবিধান সংশোধন কোনো এই ব্যক্তি কেন করবে? সংবিধান সংশোধন করার জন্য সংবিধান বিশেষজ্ঞ যারা ছিলেন, যারা তৈরি করেছিলেন মাসের পর মাস খেটে, সেই ব্যক্তিদের পরামর্শ নিয়ে তারপরে সেই সংবিধানটাকে ভাঙতে হবে। ডক্টর কামাল তো এখনো মারা যাননি, বেঁচে আছেন। তার কাছ থেকে পরামর্শ নিতে হবে যে আপনি এই এই জিনিসগুলো সন্নিবেশিত করেছিলেন, এই এই জিনিসগুলো জনগণের গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার বা স্বৈরাচারী হওয়ার ব্যাপারগুলোতে নিয়ে কনফিউশন সৃষ্টি করে, আমরা এইগুলোকে বাদ দিতে। আপনি তা না করে একজন বিদেশি নাগরিককে ডেকে এনে বসালেন, যে বিদেশি নাগরিকটা তার জীবনের অনেকটা সময় ন্যাটোর পারপাস সার্ভ করে এসছেন। যাকে আমি এই বিষয়ে যাচ্ছি না, আমার কথা হলো প্রফেসর ইউনূস নির্বাচন করার জন্য আসেননি। তিনি এসছেন একটি তথাকথিত বিপ্লবী সরকার বা একটি আন্দোলনের সরকারের প্রধান হিসাবে এসছেন, এবং তার ব্যক্তিগত যে বিষয়গুলো আছে সেগুলোর বাইরে সমষ্টিগতভাবে তিনি একটি নতুন জেনারেশনকে শাসন ক্ষমতায় আনতে চাইছেন। একটি নতুন জেনারেশন শাসন ক্ষমতায় আসবে, সেই জেনারেশনটাকে তিনি প্রথম থেকেই গড়ার চেষ্টা করেছেন, লাস্টে পেরেছেন। কিংস পার্টি বলি যাকে আমরা, এরকম একটি জেনারেশন সর্বস্তরে কিন্তু ওই নতুন জেনারেশনটাকে উনি নিয়ে এসছেন। কখনো মব ভায়োলেন্স আকারে, কখনো মব জাস্টিফিকেশন আকারে, কখনো একেবারে ডাইরেক্ট ষড়যন্ত্রের আকারে, কখনো পেটোয়া বাহিনীর আকারে তিনি কিন্তু নিয়ে এসছেন। আজকে সেক্রেটারিয়েটে একজন সিনিয়র সচিব, তার বদলিটা করাচ্ছে কে? একটি 25 বছর 26 বছরের ছেলে। তার মানেটা কি? তার মানে ক্ষমতার ভর কেন্দ্রটাকে প্রফেসর ইউনূস এই ছেলেদের হাতে দিয়েছেন, যে ছেলেরা এখন ক্ষমতার ভর কেন্দ্রটা আনঅফিসিয়ালি মেনটেন করছে। এইটাকে যদি অফিসিয়াল তকমা দেওয়া লাগে, অফিসিয়াল তকমা দিতে হলে নির্বাচন দরকার। সেই নির্বাচনটাকে আমি বলছি একটা অফিসিয়াল তকমা, একটা আইডেন্টিটি দেওয়া। সেটা তার সময় মতো, তার সুবিধা মতো, যখন সে দেখবে যে তার এজেন্ডাগুলো সার্ভ করা হচ্ছে, তার এজেন্ডাগুলো বাস্তবায়ন হচ্ছে, তখন তিনি নির্বাচন দেবেন। তার আগে এই যে এপ্রিল, জুন, ফেব্রুয়ারি, ডিসেম্বর, এই সব কথাগুলো হচ্ছে জাস্ট টাইম পারচেস করা, টাইম কিলিং করা। এটা হলো নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে তিনি যাদের হয়ে এখানে এসছেন, যাদের মাধ্যমে এখানে উনি বপিত হয়েছেন, ওনাকে বপন করা হয়েছে, সেই বিদেশি প্রভুদের যে পারপাস গুলো আছে সেগুলো তাকে সার্ভ করতে হবে। উনি কমিটেড সেগুলো সার্ভ করার ব্যাপারে। এই যে চিটাগাং পোর্ট, এই যে টেকনাফ করিডোর, সেন্ট মার্টিন দ্বীপ, তাকে এগুলো সার্ভ করতে হবে। তিনি সার্ভ করতে যে বাধার সম্মুখীন হলেন, কাদের বাধার সম্মুখীন হলেন? কয়েকটি রাজনৈতিক দলের এবং সেনাবাহিনীর। এটা কিন্তু মীমাংসিত হয়নি এখন পর্যন্ত। তিনি একবার ওই বাধার সম্মুখীন হওয়ার পরে বললেন যে এটি হচ্ছে একটা ভুয়া নিউজ, এটা চিলে কান নেওয়ার মতন ঘটনা, এরকম কোনো কিছু ঘটেনি। তাহলে আমেরিকান সোলজার গুলো এখনো কেন টিকে আছে টেকনাফে? তাহলে সেই করিডোর দিয়ে কেন লজিস্টিক চলে যাচ্ছে রাখাইন আর্মির কাছে? কেন যাচ্ছে? কেন ভারতীয় সেনাবাহিনী তাদের 3 বাহিনীর প্রধানকে দিল্লি থেকে উড়িয়ে এনে শিলিগুড়ি করিডোরের পাশে একটা অস্থায়ী অফিস বানাচ্ছে, যে তারা সেখানে দিনের কিছু সময় সেখানে তারা অবস্থান করবেন? কেন? কারণগুলো হচ্ছে যে আমরা যেখানে আমেরিকাকে সৈন্য ডিপ্লয় করতে দিয়েছি, যেখানে করিডোর দিচ্ছি, সেই জিনিসগুলো হচ্ছে প্রফেসর ইউনূসের কমিটমেন্ট। নির্বাচনে আসার আগে, অনেক আগে থেকে তার এটা কমিটমেন্ট, ডিপ স্টেটের সাথে তার এটা কমিটমেন্ট। তিনি সেই কমিটমেন্ট রক্ষা করবেন, তিনি ইয়াং জেনারেশনকে ক্ষমতায়ন করবেন, তিনি বিএনপির মতো, আওয়ামী লীগের মতো প্রাচীন যে দলগুলো যারা মারামারি কাটাকাটি করে, এদেরকে ভ্যানিশ করবেন। এদেরকে একটাকে ভ্যানিশ করেছেন, আর একটাকেও ভ্যানিশ করবেন করে তিনি জামাতের মতো কিছু লোককে আইএসআই এর মাধ্যমে বাংলাদেশে এস্টাবলিশ করাবেন সংসদে এবং সংসদের বাইরে, এবং এনসিপির মতো তরুণদেরকে ইনি প্রশাসনের সর্বত্র
প্রবেশ করাবেন, এই সেক্রেটারিয়েট থেকে সিনিয়রদেরকে বাদ দেবেন, বাদ দিয়ে এইসব ইয়াং ছেলেরা সেক্রেটারিয়েটে বসবে, প্রত্যেকটা ইয়েতে যে বসবে। আপনি ধরেন পিআইবি সেক্রেটারি, পিআইবি মহাসচিব কে হয়েছে, তার বয়স কত? বাসসের প্রধান কে, তার সাংবাদিকতার রেকর্ড কি জানেন? কেউ কেউ জানেন? বাসসের প্রধান যে হয়েছে তার সাংবাদিকতার রেকর্ড কি, কোন পত্রিকায় সাংবাদিকতা করেছেন? তিনি তো কখনো সেই অর্থে সাংবাদিক ছিলেন না। সাংবাদিক ছিলেন না। এখন এই যে পয়েন্টগুলো আমি বলছি, এই পয়েন্টগুলো হচ্ছে প্রফেসর ইউনূসের হিডেন যে মানে আপনার মনোবাঞ্ছা সেইটা। আর যেটা প্রকাশ্যে উনি বলছেন সেটা হলো যে আমি একটা সার্টেন টাইমে নির্বাচন দিয়ে আপনাদেরকে দিয়ে চলে যাব, আমার এই ক্ষমতার লোভ টোভ নাই। কিন্তু রিয়েলিটি হচ্ছে যে তিনি কোনোভাবেই নির্বাচন দেবেন না। অর্থাৎ নির্বাচন দেবেন না এটা কখনো মুখে বলবেন না, নির্বাচন যাতে না হতে পারে সেই রকম কিছু সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্ত নেওয়ার ফলে এই যে বিবাদমান পক্ষগুলো, এই পক্ষগুলো একে অপরের সঙ্গে কামড়াকামড়ি করবে। এখানে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই। আর যদি নির্বাচন হয় সেই নির্বাচন কোনোভাবে শান্তিপূর্ণ হবে না, কারণ আওয়ামী লীগকে বাইরে রেখে নির্বাচন করা মানে হচ্ছে আওয়ামী লীগকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দেওয়া। আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে গেলে কি করবে? সে স্যাবোটাজ করতে পারে, সে স্যাবোটাজ নির্বাচন কেন্দ্রে সে হামলা করতে পারে। আমাকে যখন নির্বাচন করতে দেওয়া হলো না, আমি যখন খেতে পারবো না নারকেল গাছের নারকেল, এই ডাব আমি গাছের গোড়া থেকে কেটে দেবো। বাঙালির তো ক্যারেক্টার আছে এইটা। তো সুতরাং সহজ শান্তিপূর্ণ অবাধ নির্বাচন হবে আওয়ামী লীগকে বাদ দিয়ে। আর সেই নির্বাচন বিদেশি শক্তিগুলো, আন্তর্জাতিক শক্তিগুলো সেগুলো মেনে নেবে, ব্যাপারটা তো সহজ না। জাতিসংঘের কথা বাদ দিলাম, আমি জাতিসংঘের কথা বাদ দিলাম, 5টি পরাশক্তি যারা আছে সেই পরাশক্তিগুলো তো যারা বাংলাদেশ যাদের উপরে ভীষণভাবে নির্ভরশীল অর্থনৈতিকভাবে। আজকে প্রফেসর ইউনূস লন্ডনে যে বারবার তাকে স্টারবারের সঙ্গে দেখা করতে চাচ্ছিলেন কি জন্য? টাকার জন্য। তিনি জাপানে যে টাকা চাচ্ছেন, চীনে যে টাকা চাচ্ছেন, কেন? তার তো টাকা নেই, আসলে সরকারের তো হাতে টাকা নেই। সরকার বাংলাদেশ ব্যাংক থেকে লোন নিচ্ছে বিভিন্ন বন্ড টন ভাঙিয়ে। সুতরাং তাকে টাকা দরকার। যে দেশগুলো তাকে টাকা দেয়, বাংলাদেশকে টাকা দেয়, ইউরোপীয় ইউনিয়ন থেকে শুরু করে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, চীন, যারা টাকা, জাপান, এই দেশগুলো যখন বলবে আপনার নির্বাচনটাকে ফেয়ার অ্যান্ড ফ্রি ইলেকশন হয়নি, আমরা এটা মানি না, কারণ আপনি দেশের অন্যতম বৃহত্তম দলটিকে নির্বাচনের বাইরে রেখেছেন, যাদের জনমত হচ্ছে 30 to 40%। সুতরাং এই রিস্কটাও উনি নেবেন না। আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার রিস্কও উনি নেবেন না, আওয়ামী লীগকে ঢুকিয়ে নির্বাচন করার রিস্কও নেবেন না, এবং বিএনপি জামাতকে নিয়ে যে নির্বাচন করবেন ওরা বসবে, ওরা বসার পর তার নামে কোনো মামলা হবে না, এই রিস্কেও উনি যাবেন না। জি, একটু কন্ট্রাডিকশন হয়ে গেল না? বলছেন যে যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের কিছু উদ্দেশ্য আছে, আবার বলছেন যে বাংলাদেশে যেহেতু আর্থিক সংকট আছে সেই কারণে এখন তাদের টাকা দরকার, বিভিন্ন জায়গায় টাকার জন্য ধর্ণা দিচ্ছে, রাইট? তো যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তারাই তো তাকে টাকা দিতে পারে। আমি আপনার কাছে প্রশ্ন, তারা একবার দিয়ে দিয়েছে, তারা 50 মিলিয়ন একবার ঢেলে দিয়েছে, একবারে 29 মিলিয়ন, একবারে 21 মিলিয়ন। তারা 50 মিলিয়ন 21 মিলিয়ন খরচ করে তাকে ওখানে বসিয়েছে। আগে সে তো এই সরকার ক্ষমতা আন্দোলনের জন্য, সরকার ফেলার জন্য দিয়েছিল। যে আবু আলম শহীদ খান, আপনার কাছ থেকে এটার ব্যাখ্যাটা জানতে চাই। না, আমি কিছু না পাওয়া পর্যন্ত আপনাকে তো দেব না। আমি প্রথমে আপনাকে আনার জন্য একটা বিশাল অঙ্ক খরচ করলাম, খরচ করার পরে আপনি আসলেন, আসার পরে আপনি আমার 4টে দাবির ভিতরে একটা দাবি মেটালে তারপরে আপনাকে আমি সেকেন্ড টার্মের টাকাটা ডিসবার্স করব। আপনি আমার একটা দাবিও মেটাতে পারেননি এখন পর্যন্ত, আপনাকে আমি কেন ডিসবার্স করব? আর সেখানে ইতিমধ্যে সরকার পরিবর্তন হয়েছে। সরকার পরিবর্তন হওয়ার পরে ওই ফান্ডগুলো এখন আর খুব সহজে আসবে না। ডিপ স্টেটের পলিসি চেঞ্জ হয় নাই, কিন্তু সরকার পরিবর্তন হওয়ার কারণে ওই ফান্ডগুলো বন্ধ হয়ে গেছে। জি, আবু আলম শহীদ খান, আপনি কি একমত নাকি? না, আমাদের তো মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্র। ওনার কাছে অনেক তথ্য থাকতে পারে, আমার কাছে এত তথ্য নেই। আপনার কাছে কি তথ্য আছে সেটাও আমি জানি না। বাট এই যে আলাপ আলোচনা, মানে এরকম একটা যে ইউনূস সাহেব নির্বাচন দিবেন না, এটা ঠিক আছে, হতে পারে ইউনূস সাহেব নির্বাচন দিবেন না, বাট বাংলাদেশের সমস্যার সমাধান কিন্তু নির্বাচন হতে হবে। নির্বাচন ভালো হবে না খারাপ হবে, কেমন হবে, কি ধরনের নির্বাচন হবে, এটা তো পরের ইস্যু, আগে নির্বাচন হতে হবে। নির্বাচন ছাড়া ইনক্লুসিভ নির্বাচন যেটা বলছেন, আমি বলি নাই যে ইউনূস সাহেব নির্বাচন দিয়ে দেবেন, আমি বলেছি যে এমন কি হতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন হতে পারে একটা নির্বাচন করার জন্য, এবং সেই তত্ত্বাবধায়ক সরকারের যে পঞ্চদশ সংশোধনী বাতিল হওয়ার ফলে তত্ত্বাবধায়ক সরকার গঠনের একটা সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
এখন উনি বিপ্লবী সরকার করেন নাই, শহীদ মিনারে যে শপথ নেন নাই, সংবিধান অনুসরণ করে শপথ নিয়েছেন, এসব তো করেই ফেলছেন। সুতরাং ওইসব বিপ্লব টিপ্লব করার আর স্কোপ নাই, ওটা আমাদের ভুলে যেতে হবে। এবং এটা কোনো বিপ্লব ছিল না, এটা একটা কোটা আন্দোলন, পরে বৈষম্য বিরোধী আন্দোলন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তখনকার যিনি সরকার প্রধান ছিলেন এবং সরকারে যারা ছিলেন তারা এই আন্দোলনকে তাকে কিভাবে ডিল করেছে সেটা আমরা সবাই জানি, এটা আলোচনা করার দরকার নাই। এত বল প্রয়োগ এবং এত হতাহতের ফলে আবার অনেক কিছু আছে যেটা নিয়ে আলোচনা হতে পারে। সেই সবের কারণে মানুষ আন্দোলনে অংশগ্রহণ করেছে, আন্দোলনে তো লোকজন ছিল। হ্যাঁ, ওই যে 29 মিলিয়ন, 21 মিলিয়ন, 50 মিলিয়ন খরচ করেছে, কাদের পেছনে খরচ করেছে, কোন কোন সংস্থা এগুলো পেয়েছে, এগুলো কিন্তু রেকর্ড আছে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক যে ট্রেনিং এর জন্য টাকা পেয়েছেন, রেকর্ড আছে। তিনি কাদের রাজনীতির সাথে যুক্ত ছিলেন, রেকর্ড আছে। তো এইসব অনেক দীর্ঘ আলোচনা করা যায় এবং অনেক কনস্পিরেসি থিওরি নিয়ে আমরা আলোচনা করতে পারি। এবং এইটা না দিলে ওটা দিবেন, তাকে চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে হবে, এই আমাদের দ্বীপটা দিয়ে দিতে হবে, করিডোর দিয়ে দিতে হবে। এই সব কিছুর মধ্যে দেয়ার আর মেনি প্লেয়ার্স। এবং আমাদের প্রতিবেশী আছে, অনেক রাষ্ট্র আছে, আমাদের সেনাবাহিনী আছে, যাকে আপনি দেশপ্রেমিক সেনাবাহিনী বলেন সবাই। তো সেনাবাহিনী আছে এবং সেনাবাহিনীর ঘোরতর প্রতিবাদ আছে, এটা নিয়ে বাধা আছে। সেনাপ্রধান নিজেই বলেছেন যে নো করিডোর, তাই না, সেটা বলেছেন। এবং ইয়ার ব্যাপারে, আমাদের চট্টগ্রাম বন্দরের ব্যাপারে কথাবার্তা হচ্ছে। তো এই কথাবার্তাগুলো চলতে থাকবে। আমি এরকমটা মনে করি না যে ইউনূস সাহেব যেমন ইচ্ছা তেমন করে দেশটা চালাবেন এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে। আওয়ামী লীগ আন্ডারগ্রাউন্ডে চলে যাবে, তারপরে এসে ভোট কেন্দ্রে হামলা করবে। একটু আগে তো উনি বললেন যে পুরো দেশটাই আওয়ামী লীগ হয়ে গেছিল, এখন কোনো আওয়ামী লীগ খুঁজে পাই না কেন? তো দেশটা তো আওয়ামী লীগ বানাই ফেলছিলাম আমরা। প্রত্যেক জায়গায় মুরাল ছিল, প্রত্যেক স্কুলের সামনে, প্রত্যেক সরকারি অফিসের সামনে, সবখানে সবকিছু ছিল, সবাই আওয়ামী লীগ হয়েছিল। এরকম তো এখন একেবারে আওয়ামী লীগ খুঁজেও পাওয়া যায় না। অবশ্যই তাদের উপরে পুলিশের নজরদারি আছে, গ্রেপ্তার আছে, তাদের মামলা মোকদ্দমা আছে, এই জন্য তারা বেরোতে পারছেন না। বাট একটা নির্বাচনকে বাধা দিয়ে দিবেন 2 মাসের মধ্যে, 3 মাসের মধ্যে, এই প্রস্তুতি আওয়ামী লীগের আছে কিনা এটা আওয়ামী লীগ নেতৃবৃন্দকে জিজ্ঞেস করলে আমরা ভালোভাবে বুঝতে পারবো। আমি বাংলাদেশে থেকে তো আমি কোনো আওয়ামী লীগের কোনো কার্যক্রম, ঝটিকা মিছিল ছাড়া আর কিছু দেখি নেই। আমি দেখি না, আমাদের ওদের যোগাযোগ নেই। তাদের তৃণমূল কর্মীরা খুব কষ্টে আছে, নেতারা তাদের খবর নেয় না। আওয়ামী লীগের তো সবাই দেশেই আছে রে ভাই। আওয়ামী লীগের 1000 লোক নেয় এদিক ওদিক চলে গেছে, 1000-এর বেশি তো আমি দেখি না। বাড়িতে বাড়িতে আপনি 1500, 2000 করতে পারেন। কিছু লোক আন্ডারগ্রাউন্ডে আছে, দেশের মধ্যে আছে, সবাই কিন্তু দেশে আছে। এটাকে 20% হোক, 25% হোক, 35% হোক, 40% হোক, আছে তো, তাদের সমর্থন আছে। তাদেরকে ছাড়া আপনি একটা নির্বাচন করতে পারবেন না, করাটা হয়তো সঙ্গত হবে না এবং করা যাবে না হয়তো। সেটাও নিয়ে তো আলোচনা হতে হবে, আলোচনাটা ওইখানে রাখেন। আমরা একটা নির্বাচন করি, নির্বাচন দরকার, ইউনূস সাহেবকে একটা অবশ্যই নির্বাচন দিতে হবে। উনি কি এজেন্ডা নিয়ে আসছে, কার কাছে টাকা নিছে, কোথায় বিক্রি করছে দেশ, আমরা তো দেশটাকে বিক্রি করতে দেব না। সেটা হলো আসল কথা। এই জন্যই কথা বলছি যে নো, উনি এইভাবে করতে পারেন না। উনি এইভাবে 4টা 5টা টাইম দিবেন, একবার ডিসেম্বর, একবার ফেব্রুয়ারি, একবার এপ্রিল, একবার জুন, এবং তার মধ্যে আলাপ আলোচনা নাই এবং সবকিছুর মধ্যে একটা শর্ত। সুতরাং এটা পরিষ্কার না, পরিচ্ছন্ন না। উনি কাদেরকে হেল্প করতেছেন সেটা আমরা সবাই জানি। সুতরাং এই কথাগুলো তো বলতে হবে। এর মানে এই নয় যে ইউনূস সাহেব এরকম চলতে থাকবে 29 সাল পর্যন্ত। নো, এটা এইভাবে চালানো সম্ভব না, এইভাবে দেশ চলবে না। উনি তো নিজেই বললেন যে দেশের অর্থনৈতিক সংকট আছে, টাকা চাই, আমাদের $20 বিলিয়ন মতো রিজার্ভ আছে, টাকা চাই। টাকার জন্য তুমি এখানে যাচ্ছেন, সেখানে যাচ্ছেন, কিন্তু টাকা তো আর আসছে না। এইভাবে তো টাকা আসবে না। আপনি স্টারমারের সাথে দেখা করার যে চিন্তা, সেই চিন্তাটা কি জন্য? আপনি স্টারমারের সাথে দেখা করে আপনার পাচার করা টাকা, এবং আপনি ওখান থেকে লোকজনকে, ওই যে কি জানি আমাদের একটা আছে না, রেড অ্যালার্ট করি আমরা, কি একটা আছে, ইন্টারপোল, এটার কোনো সংস্থা নাকি? কোনো ইন্টারপোল কি কোনোদিন কাউকে ধরে কোনো দেশে পাঠাতে পারছে নাকি এখন পর্যন্ত? এর চেয়ে বড় বড় ক্রিমিনাল, দাউদ ইব্রাহিমের কথা মনে আছে না? ভারত কত বড় দেশ, কত শক্তিশালী দেশ, ইন্টারপোল রেড অ্যালার্ট করছিল না? এখন পর্যন্ত দাউদ ইব্রাহিমকে ইন্টারপোল ফেরত পেয়েছে। এইসব সব বাদ কি বাদ, এইসব কথার কথা, রাজনৈতিক রিটোরিক, বয়ান, এইসবের বাইরে এসে আমরা একটু স্বাভাবিকভাবে চিন্তা করার চেষ্টা করি। হ্যাঁ, দেশে একটা 5ই আগস্টে একটা গণ অভ্যুত্থানের মতো সিচুয়েশন হয়েছিল বা গণ অভ্যুত্থান হয়েছিল, ওটাতে আমি বিপ্লব মনে করি না, বিপ্লবের ধারে কাছেও নাই। এইটার কোনো আদর্শিক জিনিস থাকতে হবে তো বিপ্লবের সাথে। ওইটা একটা দীর্ঘ আলোচনা, ওইটা নিয়ে আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারি। বিপ্লব কাকে বলে, কত প্রকার, কি কি, কেমন করিয়া বিপ্লব হয়, বিপ্লবী সরকার গঠন কিভাবে করা যায়, অনেক আলোচনা হতে পারে। এই ইউনূস সাহেবের সরকার তো বিপ্লবী সরকার নয়। এবং ইউনূস সাহেবের সরকার ওইসব জুলাই ঘোষণা দিয়ে সংবিধান ছুড়ে ফেলে দিবে, এত সহজ না কিন্তু বাংলাদেশটা। সো এগুলো হবে না আসলে, এবং এগুলো করতে দেওয়া যাবে না। হবে না, যেমন আমি জোর দিয়ে বলছি, হবে না,
সেটা আমার নাগরিক হিসেবে আমার দায়িত্ব, এবং এগুলো করতে দেওয়া যাবে না। আমি এত হতাশ না যে ইউনূস সাহেব এরকম যা ইচ্ছা তাই চালাতে থাকবেন আগামী 5 বছর, 10 বছর, 20 বছর, যতদিন পর্যন্ত তাকে যারা নিয়োগ করেছেন। উনার প্রথম নিয়োগ করতে হলে তো এই ছাত্ররা, তাদের সাথেই তো দ্বন্দ্ব। এনসিপি স্টেটমেন্টটা পড়ছেন আপনি নিশ্চয়ই, এই যে তারেক রহমানের সাথে যে যৌথ বিবৃতিটা হলো, তারপরে এনসিপি কি স্ট্যান্ড নিয়েছে? তারা আরেকটা অভ্যুত্থানের ভয় দেখাচ্ছে। দেশে অন্যান্য ইসলামী দল এবং অনেক জন আছে, জামাতি এবং আরো ইসলামী দল আছে, তারা কি কি বিবৃতি দেয়, কি ধরনের কথাবার্তা বলে, তারা সংবিধানের ব্যাপারে কি বলে, তারা নারীদের ব্যাপারে কি বলে, তারা সেনাবাহিনীর ব্যাপারে কি বলে, এসব তো আছে। সুতরাং এগুলোকে তো চলতে দেওয়া যাবে না। হ্যাঁ, অফকোর্স আমি বাংলাদেশে আছি, আমি রিস্ক ফিল করি, বাট যতই রিস্ক ফিল করি, আমার বয়স এখন 71, আমি মুক্তিযুদ্ধে যোগ দিয়েছিলাম, সুতরাং দিস ইজ মাই এক্সটেন্ডেড লাইফ। সুতরাং আমি কিন্তু গণতন্ত্র, মানবাধিকার এবং ভোট আপনি খারাপ হতে পারে, ভোট খারাপ হওয়া, ভালো হবে খারাপ হবে এটা নিয়ে তো কোনো কথা নেই। ভোট আগেও ভালো হয়নি, সব ভোট ভালো হয়েছে এরকম না, বা তত্ত্বাবধায়ক সরকারের সময় যেসব নির্বাচন হয়েছিল ভালো হয়েছিল, এই ব্যাপারে কিন্তু আমাদের কোনো দ্বিমত নেই, বিতর্ক আমরা করতে পারি। ওটাও 95%, 90% হয়তো ভালো হয়েছে, 10% কখনোই ভালো হবে না। পৃথিবীর অনেক দেশে ভালো হয় না। আমেরিকার মতো দেশেও ভোট নিয়ে অনেক আলাপ আলোচনা হয়। আপনি নিশ্চয়ই মনে আছে বাটারফ্লাই ব্যালটের কথা, তাই না? কিভাবে পরাজিত হয়েছিলেন তখন ডেমোক্রেটিক প্রার্থী। তো এইসব অনেক কিছু ঘটনা ঘটবে, তার মধ্যেই ডেমোক্রেসি হচ্ছে একমাত্র অল্টারনেটিভ, এবং নির্বাচন হচ্ছে একমাত্র অল্টারনেটিভ। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আমাদের দেশে যদি 5টা 7টা নির্বাচন হয় এবং নির্বাচনটা আমি করতে পারি, যদি কোন সরকার গঠন করার পর নিজের থেকে কর্তৃত্ববাদী বা ফেসিবাদী না হয়ে যায়, বাংলাদেশের পরিবর্তন করা সম্ভব। আমি এতটা হতাশ নাই। বাংলাদেশের জনগণ চায়, বাংলাদেশের জনগণ ভালোভাবে বাঁচতে চায়, তারা পেটে ভাত চায়, রাতে ঘুমাতে চায়, নিরাপদে ঘুমাতে চায়, এবং তারা ভোটের মাধ্যমে দায় দায়িত্ব হস্তান্তর করতে চায়, ভোটের মাধ্যমে একটা সরকার নির্বাচিত করতে চায়। এটা বাংলাদেশের জনগণ কিন্তু 1970 সাল থেকে শুরু করেছে, প্রথম এক ব্যক্তি এক ভোট। তখন থেকে বাংলাদেশের মানুষ কিন্তু ভোটের ব্যাপারে খুবই উৎসাহী, এবং তারা ভোট দিতে চায়। যখন তারা ভোট দিতে পারে, তাদেরকে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়, তখন তারা কিন্তু সিদ্ধান্ত নিতে ভুল করে না। তো সেই জায়গায় আমাদেরকে বিশ্বাস রাখতে হবে জনগণের উপরে, এবং কোন জনগণের সরকার উল্টাপাল্টা করতেই থাকবে আর আমরা সহ্য করতেই থাকবো, এটা হবে না তো আসলে। জনগণকে এটা যে হবে না, জনগণকে মোবিলাইজ করবে কে? ধরেন বিএনপি, যদি তারা যদি এটার সঙ্গে আপনার যেমনটা মঞ্জুরুল হক বলছিলেন যে তাদেরকে এক ধরনের মানে নেগোসিয়েশন, ইলেকশন নিয়ে হয়নি, অন্য কোনো কিছু নিয়ে হয়েছে, মামলার কপি পকেটে রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নেগোসিয়েশন হয়তো করেছেন। সেক্ষেত্রে এই যে রাজনৈতিক মানে জনগণ যে নির্বাচন চায়, নির্বাচন যদি এই সরকার না দেয়, তাহলে কে তাকে বাধ্য করবে নির্বাচন দেওয়ার জন্য? বাধ্য করার তো বিষয় না, বিষয়টা হলো যে তখন তো রাজনৈতিক দলগুলো, যেমন আওয়ামী লীগ বাইরে আছে, আওয়ামী লীগ কি অ্যাক্টিভ থাকবে না? আওয়ামী লীগ তো অ্যাক্টিভ হতে পারে, হওয়ার সম্ভাবনা বেশি, এবং তাদের যে সাপোর্ট বেস আছে তারা সেটাকে কি ব্যবহার করার চেষ্টা করছেন? না, করছেন, কিন্তু সেভাবে তারা এখনো মাঠে তাদের ফলাফল আসেনি, বা তারা মাঠে নামতে পারছে না। বিএনপি কি নির্বাচন না নিয়ে এরকম বসে থাকবে নাকি? আর বিএনপি কি অনুরোধ করলাম বা সিট অ্যাডজাস্টমেন্ট করতে বললাম তাদের 100 সিট ছেড়ে দিতে হবে অমুককে, এটা কি বিএনপি মেনে নেবে নাকি? অবশ্যই না। বিএনপি মেনে নেওয়া মানে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ মেনে নিলে তো তৃণমূল নেতৃবৃন্দ মানবে না। তারা তো অপেক্ষায় আছে যে কবে তারা নির্বাচিত হয়ে সংসদে বসতে পারবেন, কারণ সংসদ তো একটা পাওয়ার হাউস, তাই না? ওখানে বসার জন্য অনেকেই উৎসাহী হয়ে বসে আছেন। এখানে যারা অপেক্ষাকৃত দুর্বল দল, যাদের জনসমর্থন নাই, যেমন যে আমাদের 4-5%, 6% আছে এরকম বলা বলি করা হয়, এবং আরো অন্যান্য যারা আছেন তাদের তো আরো সমর্থন নেই। সুতরাং এই যে দলগুলো, দুর্বল দলগুলো, তারা এই ইলেকশন নিয়ে একটা টাল বাহানার মধ্যে আছেন, একটা নতুন নতুন দাবি তুলছেন, এবং তারা ইলেকশনটাকে যাতে না হয় সেই ব্যাপারে চেষ্টা করছেন। এটা তাদের স্বার্থে তারা করছেন। সুতরাং ওই যে ছোট ছোট দল যাদের জনসমর্থন কম, তারা যা করছেন চেষ্টা, সেই চেষ্টাই যে সফল হবে এটা আমার মনে হয় না। সেটার বাইরে অনেক কিছু আছে। জি, জি, মঞ্জুরুল হক, জুলাই ঘোষণাপত্র যদি আসে, সেই ক্ষেত্রে আপনি যে আশঙ্কাগুলো করছেন, সেক্ষেত্রে জুলাই ঘোষণাপত্রে কি ভূমিকা থাকছে? আচ্ছা, আমার একটা পার্থক্য আমরা টেনে নিতে পারি। আমি একটি সেক্রেটারি সাহেবের সাথে আমার একটা পার্থক্য আছে, সেটা হলো যে আমরা সাংবাদিকরা ওই গ্লাস তত্ত্বটা ব্যবহার করি, যে একটি গ্লাসের অর্ধেক অংশ খালি, আর পজিটিভ নিউজ হচ্ছে একটি গ্লাস অর্ধেকটা পানিতে পূর্ণ। তো আমি আছি অর্ধেক অংশ খালি এই পার্টে, আর আমার বড় ভাই আছেন
শ্রদ্ধেয় বড় ভাই আছেন, হচ্ছেন গ্লাসটি অর্ধেক পানিতে পূর্ণ, এই না, পার্ট। আমরা এটাকে বলি সাংবাদিকতার ভাষায় এটি হচ্ছে গুড নিউজ ইজ নো নিউজ। হ্যাঁ, যাই হোক, আমি আরো অনেক ভাষা আছে, যে যেমন ধরেন যে মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড, মিডিয়া গোজ উইথ দ্য উইন্ড বললে আর কোনো কিছু থাকে না, বাতাস যেদিকে যাবে মিডিয়া সেদিকে যাবে। যাই হোক, সেটা কথা না, কথা হলো যে উনি যে শ্রদ্ধেয় বড় ভাই যে বললেন যে আমরা এটা হতে দেব না, আমরা এটা করতে দেব না, জনগণ এটা করবে না। আমি ছোট্ট কয়েকটা প্রশ্ন করি, যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ঘাট ধরে বের করে দেওয়া হলো, পৃথিবীর কোন দেশে নজির আছে এটি, যে পরবর্তী বিচারপতিরা সেটি মেনে নেয়? সমস্ত বিচারপতিরা কেন পদত্যাগ করলো না? সুপ্রিম কোর্টের বিচারপতি ক খ গ ঘ ঙ যেই হোক না কেন, তাকে শেখ হাসিনা নিয়োগ দিক, তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিয়োগ দিক, বা জিয়াউর রহমান নিয়োগ দিক, বা এরশাদ নিয়োগ দিক, হোয়াট এভার ইট ইজ, তাকে যখন ঘাট ধরে বের করে দেওয়া হলো বেআইনি ভাবে, কতগুলো বালক বের করে দিল, তখন সমস্ত বিচারপতিরা পদত্যাগ করলো না। কে ঠেকাতে গেল? কেউ ঠেকাতে গেল না। একসাথে সমস্ত 12 জন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিকে বের করে দেওয়া হলো, কেউ ঠেকাতে গেল না। শেখ মুজিবের ভাস্কর্য ভাঙছো, ঠিক আছে, হাসিনার উপরে ক্ষোভ, ব্যাখ্যা দিলেন ইউনূস সাহেব যে শেখ হাসিনার স্বৈর শাসন, ফ্যাসিবাদী শাসনের উপরে মানুষের প্রচন্ড ক্ষোভ, সেই ক্ষোভ থেকে তারা এই কাজগুলো করছে, এটি ধীরে ধীরে কমে আসবে, এটি ওনার ভাষণ ছিল, ভালো কথা। মুক্তিযুদ্ধের যে স্মারকগুলো ছিল, মেহেরপুরের যে মুক্তাঞ্চলে, মেহেরপুরের যে আমবাগানে যে মুক্তিযুদ্ধের স্মারকগুলো, সারা বাংলাদেশে যে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ছিল, সেগুলো কি দোষ করেছিল? ওগুলো তো আওয়ামী লীগের না। সেখানে তো শেখ মুজিব নেই, শেখ হাসিনা নেই, শেখ সেলিম নেই, ওগুলো তো মুক্তিযোদ্ধা। আমার মুক্তিযুদ্ধের সমস্ত ভাস্কর্যগুলো ভেঙে দিল, কে ঠেকাচ্ছে? কোন জনগণ ঠেকালো? কোন সচেতন জনগণ সেখানে বুক ফুলিয়ে দাঁড়িয়ে বললো যে না, এটা ভাঙতে পারবা না? নোবডি ইজ দেয়ার। সুতরাং ওই গ্লাসের ভিতরে পানি আছে, এই তত্ত্বটাই আমি বিশ্বাস করি না। আমি ওই জন্যই বলছি যে আমরা ভালো করব, আমরা ঠেকাবো, আমরা এটা হতে দেব না, এই কথাগুলো হচ্ছে জাস্ট সরকারি কথার মতন, এটা বিবৃতির মতন। এই আমরা বলে কেউ কেউ আসলে নেই, নোবডি ইজ দেয়ার। কারণ যেখানে একজন সেনাবাহিনীর প্রধানকে একটি ছাত্রের সঙ্গে তুলনা করে বলা হচ্ছে যে উনি না উনি, তারপরেও সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করছে না, তাকে তুলে নিয়ে হাড়গোড় ভাঙছে না, তাকে আরো আদর আপ্যায়ন করে বোঝাচ্ছে, যেখানে সেনানিবাসকে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে প্রকাশ্যে, ভিডিও বার্তায় সেনানিবাস উড়িয়ে দেওয়া হবে। কে ঠেকাতে গেছে? সেনাবাহিনী ঠেকাতে পেরেছে? তারা উড়িয়ে দেয়নি এখন পর্যন্ত, কিন্তু এই বক্তব্য দেওয়ার পর তার কি প্রতিবিধান করেছে সেনাবাহিনী, পুলিশ, একাধিক গোয়েন্দা দপ্তর কি করেছে? নাথিং। এরপরে ডক্টর ইউনূস একটার পর একটা বেআইনি কাজ করেছেন, তার উপদেষ্টারা, তার যে আইন উপদেষ্টা একটার পর একটা বেআইনি কাজ করেছে, জজ কোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্ট পর্যন্ত, হাইকোর্ট পর্যন্ত প্রত্যেকটা জায়গায় বেআইনি কাজ করেছে। কোনো একটা বেআইনি কাজের কোনো সংঘবদ্ধ প্রতিবাদ কেউ করেনি, নোবডি ইজ দেয়ার। কোন সচেতন নাগরিক দল, এই যে বিএনপির মতো একটি রাজনৈতিক দল, পোড় খাওয়া দল, দীর্ঘদিনের দল, জামাতের মতো একটি রাজনৈতিক দল, সবচেয়ে প্রাচীন দল বাংলাদেশের, 41 সালে ওর গঠন, কে করেছে প্রতিবাদ? কেউ না, কেউ প্রতিবাদ করেনি। সেই জন্য আমি বলছি ডক্টর ইউনূস চাইলে যা খুশি বাংলাদেশে করতে পারেন, স্টিল নাও করতে পারেন, কারণ আমাদের পুলিশের কোনো মেরুদণ্ড নাই, এবং পুলিশের যে মেরুদণ্ড নাই সেটা সকাল বিকাল ইউনূস সাহেব স্মরণ করিয়ে দেন পুলিশের সামনে, এবং তারপরেও সেই পুলিশের ভিতরে এমন কোন ব্যক্তি নেই যাদের যাত্রাভিমান আছে, আত্মভিমান আছে যে আমি এই চাকরি করব না। তিনি সরাসরি লন্ডন বসে বলছেন যে পুলিশ ভয় পেয়েছে বা 32 নম্বর ঠেকাতে যায় নাই। এটা কি পুলিশ ভয় পেয়েছে না পুলিশকে যেতে নিষেধ করা হয়েছে? ওই পুলিশ তো স্পষ্ট একটা বিবৃতি দিয়ে বলতে পারে যে স্যার আপনি বলছেন আমরা ভয় পেয়েছি, আমরা ভয় পাইনি, আমাদেরকে যেতে নিষেধ করা হয়েছে, আমাদেরকে যে ওখানে দাঁড়িয়ে থাকতে বলা হয়েছে। কে বলেছে? তাহলে এই জিনিসগুলো আমরা গত 10 মাসে মিনিমাম 20টা আইনগত বিচ্যুতি দেখেছি, মারাত্মক বিচ্যুতি, যেগুলোর প্রত্যেকটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার শামিল, প্রত্যেকটা। এই বিবৃতির এগেনিস্টে কোনো একটি দলের, কোনো একটি গোষ্ঠীর, কোনো একটি পার্টি, কোনো একটি সংগঠনের আমরা কোনো জোরালো প্রতিবাদ দেখিনি। জনগণের প্রতিবাদ তো এখানে আসবে না, কারণ জনগণ তো এখানে বিচ্ছিন্ন, জনগণ তো আসলে সংগঠিত না, পার্টিদেরকে এগুলো করতে হয়। আমাদের বিবেকবান বহু বড় বড় পার্টি আছে, বহু বড় বড় লেকচার মেরে বেড়ান তারা, সারা বিশ্ব বড় লেকচার মেরে বেড়ান,
বিভিন্ন বিভিন্ন জায়গায় যে মানবাধিকার কমিশনে যে লেকচার দিয়ে আসেন টাকার বিনিময়ে। কই বাংলাদেশে এতগুলো মানবাধিকারের লঙ্ঘন ঘটেছে গত 10 মাসে, কে প্রতিবাদ করেছে? কেউ প্রতিবাদ করেনি। সেই জন্যই আমি বলছি ডক্টর ইউনূস তার হাতে একটা আলাদিনের চেরাগ পেয়েছেন, সেই চেরাগটা দিয়ে উনি যা খুশি করতে পারেন। এই বাংলাদেশের পাবলিক সেটা মানতে বাধ্য। কেন মানতে বাধ্য? কারণ পাবলিকের যারা প্রতিনিধি রাজনৈতিক দলগুলো তারা প্রত্যেকটা কলুষিত, তারা প্রত্যেকটা নিজস্ব স্বার্থ ছাড়া এর বাইরে কোনো চিন্তা করে না, নোবডি। সুতরাং জনগণের এখানে কোনো দোষ নেই। জনগণ তো তারা ডাক দিলে আসবে, জনগণ তো একা একা আসে না, জনগণকে তার রাজনৈতিক দলটি ডাকলে আসবে। তো সেই রাজনৈতিক দলটি হচ্ছে কলুষিত, বদমায়েশ, স্বার্থপর এবং একটা বিশেষ ধরনের সুযোগ সন্ধানী। তারা প্রত্যেকে এখন সুযোগ সন্ধান করতেছে যে উইদাউট আওয়ামী লীগ ইলেকশন করলে আমি পাবো 150, আমার ভাই পাবে 150, এই 300। আর কেউ কেউ বলতেছে যে উইদাউট আওয়ামী লীগ ইলেকশন করলে আমি পাবো 100, আমার বিআই পাবে 100, আর আমার তাওই সাহেব পাবে 100। ব্যাস, আমরা আমরা এই আমরা যদি প্রফেসর ইউনূস বলেন যে তোমরা আমরা করার জন্য আমি নিজে করে দিচ্ছি, এটার জন্য ইলেকশন দরকার নেই, জাতীয় সরকারের মতো একটা সরকার গঠন করে আমি এটা ইন্টারিম করে দিচ্ছি, এইভাবে বসে যাও, তাহলে ইলেকশন করে আমি লাখ লাখ কোটি কোটি টাকা খরচ করবো কেন? দরকারটা কি? আমি এই সেন্সে বলছি যে বাংলাদেশের ইলেকশন এখন পর্যন্ত একেবারে ভালনারেবল কন্ডিশনে আছে। এটা আদৌ হবে বলে এখন পর্যন্ত আপনি জোর দিয়ে বলতে পারবেন না, আমি অন্তত জোর দিয়ে বলতে পারি না যে আদৌ নির্বাচন হবে 26 সালে। এর সঙ্গে কি জুলাই ডিক্লারেশনের সম্পর্ক আছে? জুলাই ডিক্লারেশন যদি ঘোষণা একবার করে ফেলে, জুলাই ডিক্লারেশন হচ্ছে আর একটা চেরাগ পাবেন উনি, আলাদিনের চেরাগ। সেই চেরাগটি দিয়ে উনি এখন যা যা করছেন এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর কাজ করতে পারবেন। আমি জানি না কি কি ভয়ঙ্কর কাজ, বাট জুলাই ডিক্লারেশনটা হচ্ছে বাংলাদেশের সংবিধানকে খারিজ করে দেবে। জুলাই ডিক্লারেশনটা আওয়ামী লীগের যত কর্মকাণ্ড, সমস্ত কর্মকাণ্ডকে প্রশ্নবিদ্ধ করাবে। জুলাই ডিক্লারেশনটা বাংলাদেশের সংস্কার না হওয়া পর্যন্ত কোনো ইলেকশনকে প্রমোট করবে না। জুলাই ডিক্লারেশনটা বাংলাদেশের এখনকার যে ইন্টারিম গভর্নমেন্টের প্রত্যেকটা কাজকে জাস্টিফাই করবে। সুতরাং এই যে অপার ক্ষমতা জুলাই ডিক্লারেশনের, আরো কি কি যে করবে এটা আল্লাহ মালুম, আমি জানি না। জি জি, জনাব আবু আলম শহীদ খান, যদি তাই হয় সেই ক্ষেত্রে ধরেন মানে ইলেকশন যদি না হয়, ইলেকশন তো হতেই হবে, আজ হোক কাল হোক, মানুষ আসলে কি মানবে কিনা, মানুষ কিভাবে রুদ্ধ করে রাখা যাবে কিনা, একটা প্রশ্ন। আরেকটি প্রশ্ন, আমাদের সেনাবাহিনী তারা বলেছে, সেনাপ্রধান বলেছিলেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে, তাই না? ফুল স্টপ। তিনি জানুয়ারির 1 তারিখে নতুন সরকার দেখতে চান, একেবারে স্পষ্ট করে প্রথম দিন থেকে এই কথাই তিনি বলছেন। এখন যখন বিএনপি বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন তারা করবে এবং প্রধান উপদেষ্টা বলছেন তাদের আপত্তি নাই, সেনাপ্রধান কোথায় থাকলেন? তিনি তো একটা বড় স্টেক হোল্ডার। হ্যাঁ, সেনাপ্রধান, বাংলাদেশ সেনাবাহিনী তো বাংলাদেশের অনেক বড় স্টেক হোল্ডার, এবং সেনাপ্রধান যখন এই কথাটা বলেছিলেন তখন বিএনপিও ডিসেম্বরের মধ্যে নির্বাচন চেয়েছিল। নির্বাচন তো একটা রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়, এটা আমাকে খেয়াল রাখতে হবে। নির্বাচন কমিশন, সেনাবাহিনী বা অন্যান্য যারা আছেন, পুলিশ, সিভিল সার্ভিস, জুডিশিয়ারি, তারা কিন্তু নির্বাচনটা ডিসাইড করেন না। নির্বাচন ডিসিশনটা হবে একটা রাজনৈতিক সিদ্ধান্ত। সুতরাং রাজনীতিবিদরা যদি ঐক্যমতের ভিত্তিতে যে কোনো একটা সময় নির্ধারণ করেন, সেই সময় নির্বাচনের ব্যাপারে তখন সেনাবাহিনী বা সিভিল সার্ভিস বা পুলিশ সার্ভিসের পক্ষ থেকে কোনো কিছু বলার থাকবে না। যেমন ধরেন যে পুলিশ কেন কথা বলে না, এরকম একটা কথা বললেন, আমার ভাই, ছোট ভাই বলি, তুমি আমাকে বড় ভাই ডেকেছেন, অমুকে কেন বিবৃতি দেয় না? এইরকম বিবৃতি পুলিশ কি গত 20 বছর 30 বছর দিচ্ছে নাকি কখনো? বা সিভিল সার্ভিস দিচ্ছে নাকি? আপনার যে ঘাত ধরে জুডিশিয়ারি থেকে বের করতে, ওনারা তো ছিলেনই না হাইকোর্টে ওদিন। আপনার চিফ জাস্টিস কোথায় আছেন, কোথায় ছিলেন? তিনি তো 5ই আগস্টের পর থেকে সেনা বাহিনীর তত্ত্বাবধানে ঢাকা ক্যান্টনমেন্টে আছেন। জাস্টিস এনায়েতুর রহিম কোথায় ছিলেন? ওখানে আছেন। তো এইগুলো অনেক আলোচনার বিষয় আছে। আপনি ছিলেন কিনা, আপনি কেন রিজাইন করলেন না? তার আগে আরেকজন প্রধান বিচারপতিকে যখন সিঙ্গাপুর থেকে বিদায় করে দেওয়া হলো, তখন কে প্রতিবাদ করেছিল? কেউ তো প্রতিবাদ করেনি। সুতরাং এইসব অনেক বিষয় আছে, অনেক আলোচনা করা যেতে পারে। আমরা অনেক ভুল ভ্রান্তি, অনেক সিনহা সাহেবকে স্যাক করার পরে প্রচুর প্রতিবাদ হয়েছিল, প্রচুর লেখালেখি হয়েছিল। আমাদের লেখালেখির কথা আপনি বলছেন, আমাদের মিডিয়া প্রতিবাদ করেছিল। আমি আপনার সাথে, আপনি মিডিয়া করেন, মিডিয়া করতে থাকেন, অসুবিধা নেই। আপনি কোনো বিচারপতি পদত্যাগ করছে কিনা এটা আপনি জিজ্ঞেস করছিলেন, সেটাই বললাম যে তখনও তো কোনো বিচারপতি পদত্যাগ করেনি, বরঞ্চ দায়িত্ব নিয়েছে প্রধান বিচারপতি, তাই না?
তো আমাদের দেশে পদত্যাগ করার ঐতিহ্য নাই, আমরা এটা সৃষ্টি করি নাই, আমরা করতে পারি নাই। আমাদের রাজনৈতিক সংস্কৃতির মধ্যে যেটা নাই সেটা অন্যখানে তো হবে না। রাজনীতি হলো ব্যাকবোন, রাজনীতি ঠিক না থাকলে অন্য কোনোটাই ঠিক থাকবে না। রাজনীতি ঠিক না থাকলে কোনো পেশা ঠিক থাকবে না, রাজনীতি ঠিক না থাকলে প্রশাসন ঠিক থাকবে না, রাজনীতি ঠিক না থাকলে সেনাবাহিনীও ঠিক রাখা যাবে না, যদিও এখন পর্যন্ত অনেকটা ঠিক আছে। রাজনীতি ঠিক না থাকলে পুলিশও ঠিক রাখা যাবে না। আমরা তো বাংলাদেশের এই 54 বছরে ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি গড়ে তোলারই চেষ্টা করিনি। আমরা বরঞ্চ যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান আছে এগুলোকে ধ্বংস করেছি। কে ধ্বংস করছে, কেন করছে, কিভাবে করছে, এটা আমরা সবাই জানি, আলাপ আলোচনার কোনো দরকার নেই। আমরা জানি যে আমরা সবাই মিলে এটা করেছি। কোনো দল বলতে পারবেন যে ভাই আমি করি নাই, ওর মুখে এটা করছে, আমরা সবাই মিলে করছি। যে যতটুকু ক্ষমতায় ছিলেন ততটুকু করছেন। আপনি যে এরশাদ সাহেবকে স্বৈরাচারী বলে তো বিদায় করা হয়েছে, তারপরে যখন পার্লামেন্টারি ডেমোক্রেসি হয়েছে, যখন রাজনীতিবিদরা ক্ষমতায় বসছেন 1991 সাল থেকে এই যে 24 বছর, 34 বছর, তারা কি কি করছেন আমরা জানি না? সবাই সবাই আমরা জানি। বাট জিনিসটা হলো পৃথিবীর সবখানে রাজনীতিবিদরা হলো সব সময় ভিলেন। হ্যাঁ, পুলিশ ভিলেন, সিভিল সার্ভিস ভিলেন, হ্যাঁ, যারা সরকারে থাকেন তারা ভিলেন। তারপরে একটা সরকার লাগে, তারপরে রাজনীতিবিদদেরকেই এটা চালাতে হবে, রাজনীতিবিদদের কাছেই দিতে হবে দায়িত্ব, এবং তাদের দায়িত্ব পালনের মধ্য দিয়ে তারা শুদ্ধ হয়ে বের হবেন, সেটা প্রত্যাশা করতে হবে, এবং এই প্রত্যাশাটা আমাদের থাকবে। এবং জনগণকে শেষ পর্যন্ত রাজনৈতিক দলগুলোই নেতৃত্ব দেবে, নেতৃত্ব অবশ্যই দিবে। একটা আপনি ইচ্ছা মতো সবকিছু চালাতে পারবেন, আপনার হাতে আলাদিনের চেরাগ আছে না কি চেরাগ আছে ওর পরে দেখা যাবে। চেরাগ তো ছিল, চেরাগ আগেও ছিল, চেরাগ অনেকের হাতে ছিল, চেরাগ ট্রাক তো কোনো কাজ করে না রে ভাই। শেষ পর্যন্ত তো বিদায় নিতে হয়। এরশাদ সাহেবকে বিদায় নিতে হয়েছে, অন্যদেরকেও বিদায় নিতে হয়েছে, এবং দেশ ছেড়ে চলে যেতে হয়। কেন দেশ ছেড়ে চলে যেতে হবে একটা রাজনৈতিক দলকে? যে রাজনৈতিক দল এত প্রাচীন একটা রাজনৈতিক দল, আমাদের মুক্তিযুদ্ধের সাথে যার জড়িত, যার অনেক অবদান, আমাদের পুরা দেশটাই হতো না ওই রাজনৈতিক দল না থাকলে। তো তাদেরকে কেন দেশ ছেড়ে চলে যেতে হয়? তাদের 1000 নেতা কেন দেশের বাইরে? তাদের দেশের প্রধানমন্ত্রী কেন দেশের বাইরে চলে যাবেন? এই কেন গেছেন এটার উত্তরগুলো খুঁজি, আমরা খুঁজে নিজেরা শুদ্ধ হওয়ার চেষ্টা করি, আত্মশুদ্ধি হই, এবং তারপরে জনগণকে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করি। এখন হঠাৎ করে আপনি গায়েবী নেতৃত্ব দিলে তো জনগণ নামবে না, নামার কোনো কারণ নেই। জনগণের নামার কোনো কারণ নেই যতক্ষণ পর্যন্ত না জনগণ বিশ্বাস করবে যে হ্যাঁ আপনার মাধ্যমে আমরা আমাদের কিছু মঙ্গল হবে। এবং জনগণ বিশ্বাস করে বারবার তো ঠকেছে। 71-এর মুক্তিযুদ্ধের যে উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল, যে স্বপ্ন ছিল, এটা কি 54 বছরে বাস্তবায়ন হয়েছে কিনা? আপনার 90-এর গণ অভ্যুত্থানের যে রূপরেখা ছিল সেই রূপরেখা কি বাস্তবায়ন হয়েছে? এখন আপনি আছে, আমরা আলোচনা করছি জুলাই ঘোষণাপত্র, জুলাই তো গেছে, আরেক জুলাই চলে আসছে। ওই জুলাইতে তো কোনো ঘোষণাপত্রই হয়নি। এবং যে কোনো ঘোষণাপত্র এটা সকলের, আওয়ামী লীগ ছাড়া, যেহেতু আওয়ামী লীগ এখন নাই, আওয়ামী লীগ ছাড়া অন্যান্য সকল রাজনৈতিক দলের ঐক্যমত্য হতে হবে। এবং এই ঐক্যমত্যের মধ্যে আপনি সংবিধান ছুঁড়ে ফেলে দেবেন, এটা বিএনপি রাজি হয়ে যাবে? বিএনপি তো জাস্টিস শাহাবুদ্দিন সাহেবকে প্রেসিডেন্ট পদ থেকে সরানোর ব্যাপারেই তো রাজি হয়নি। আপনার হাইকোর্টে করতে পারছে, কই প্রেসিডেন্ট সাহেবকে তো এখনো সরাইতে পারে নাই। কেন সরাই নাই? তারা তো সেনাবাহিনী সেনাপ্রধানের বিরুদ্ধে যথেষ্ট বিষোদ্গার করছে, তাকে সরাইতে পারছে? সরাইতে পারে নাই। সুতরাং দেশের মধ্যে অনেক কিছু ঘটছে, অনেক কিছু ঘটবে, ভবিষ্যতে অনেক কিছু ঘটবে, সেগুলোর জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। অবশ্যই গ্লাস ফুল না গ্লাস হাফ এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, কিন্তু আমি ফুল হাফ নিয়ে, হাফ গ্লাস ফুল, এটাই আমার আলোচনা। কারণ আমরা একটা দেশ তো সৃষ্টি করেছি, একটা দেশের যুদ্ধের সাথে যুক্ত ছিলাম, একটা দেশের জন্মের সাথে যুক্ত ছিলাম, সেই জন্য এই দেশটা রসাতলে যাবে, একেবারে ধ্বংস হয়ে যাবে কারো কারো দ্বারা, কোনো কোনো গোষ্ঠী দ্বারা, এটা মেনে নিতে পারবো না, আমি ব্যক্তিগতভাবে মেনে নিতে পারবো না। তো আমি ব্যক্তি হিসেবে এটার প্রতিবাদ করবো, আপনি ব্যক্তি হিসেবে প্রতিবাদ করেন, এরকম ব্যক্তি ব্যক্তি মিলেই জনগণ হবে একসময়। জি, জি। আমি আমি শেষ করব, কিন্তু আরেকটা বিষয় আমাকে অবতারণা করতে হচ্ছে। আজকে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের আপনার আইআর ডিপার্টমেন্টের শিক্ষক ডক্টর শাহিদুজ্জামান, তিনি বলছেন যে ছাত্রদেরকে প্রধান বিচারপতির দ্বারস্থ হতে বলছেন। এটা কিসের? এবং ইভেন তিনি পাকিস্তানে যে আমরা দেখেছিলাম যে প্রধান বিচারপতি কু করেছেন, এরকম একটা ইঙ্গিত দিচ্ছেন। এটি তিনি হঠাৎ করে কেন বলছেন? এতদিন তো তাকে আমরা বিএনপি পন্থী বলেই জানতাম। যারা মঞ্জুরুল হক, উনার সম্পর্কে কথা বলা ঠিক না, উনার সম্পর্কে এই টক শোতে অন্তত কথা বলা ঠিক না, কারণ উনি অপ্রকৃতস্থ। উনি একজন প্রফেসর হওয়ার মতন ওনার কোনো ক্যাপাবিলিটি নেই। উনি কিভাবে হয়েছেন আমি জানি না। তো উনি একটা জাস্ট একেবারেই একটা মানে কি বলবো, বললাম তো যে কথা বলা ঠিক না, কারণ উনি একটা সাধারণ মানুষের যে নলেজ থাকে, টেকনিক্যাল নলেজ থাকে, ওনার সেটাও নাই।
উনি এত পরিমাণে বায়াসড এবং এত পরিমাণে স্টুপিডিটি করেন। উনি পাকিস্তান থেকে আমি আসলে ওনাকে নিয়ে পারমাণবিক কোনো কথা বলতেও চাই না। আমি একটুখানি ক্লারিফিকেশন দেই। আমি যখন না বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, পাকিস্তান থেকে উনি পারমাণবিক বোমা এনে বাংলাদেশে মজুত করতে চেয়েছেন। ওনার ধারণা পারমাণবিক বোমা হচ্ছে ওই শবে বরাতের দিন যেগুলো ফোটে ওইরকম কোনো কিছু ব্যাপার পকেটে করে আনা যায়। হ্যাঁ, ওটা এনে উনি রাখবেন কি জন্য? ভারতকে ভয় দেখানোর জন্য। ভারতে মারবেন না, ভারতকে ভয় দেখানোর জন্য। ওইটা বাংলাদেশে থাকলে ভারত আমাদের দিকে আর চোখ তুলে তাকাতে পারবে না। তো এইরকম যে ব্যক্তির রাজনৈতিক ধারণা, সেই ব্যক্তির কথায় আপনার কান দিতে নেই। আর উনি যেটা বলছেন সুপ্রিম কোর্টের বিষয়টা, সুপ্রিম কোর্টের বিচারপতি বাংলাদেশে কু করবে এই ধরনের কোনো ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটেনি, এবারও ঘটবে না। সেটা না, উনি আসলে এই বাচ্চা ছেলেদেরকে উস্কাচ্ছেন যে নতুন করে আর একটা কেওয়াজ সৃষ্টি হোক। যে কেওয়াজটা সৃষ্টি হলে আইনগত শূন্যতা তৈরি হবে, হাইকোর্ট সুপ্রিম কোর্ট এক ধরনের শূন্যতা তৈরি করবে। সেই শূন্যতা তৈরি হলে এই যে সরকারের যে মেয়াদটা, সেই মেয়াদটা আরো কয়েক মাস বাড়িয়ে নেওয়া যাবে। এই, আর কিছু না। জি, আবু আলম শহীদ খান, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশেও বেশ কয়েকবার কিন্তু প্রধান বিচারপতির মাধ্যমে কুয়ের চেষ্টা, ষড়যন্ত্র, এমনকি বিচারপতি সিনহার ক্ষেত্রে এরকম অভিযোগের কথা শুনেছিলাম। এখন আবার নতুন করে এই বিষয়টা আনছে, আপনি কোনো কিছু দেখেন কিনা এর মধ্যে? আমি দেখি না, কেন বাংলাদেশে বিচারালয় একটা কু করে ফেলবে এরকম সম্ভাবনা আমি কখনোই দেখি না। তাদের সেই যোগ্যতা বা তাদের সেই সাহস আছে কিনা এটা নিয়ে অনেক আলোচনা হতে পারে, বাট কেন তারা করবেন এটা? তো উনিও ওই যেটা শহীদুজ্জামান সাহেবকে আমি দুই একটা টক শোতে আমার সাথে দেখা হয়েছে, একজন প্রফেসর ছিলেন, রিটায়ার্ড এখন। একসময় আপনি বলছেন যে বিএনপির সমর্থক ছিলেন, বিএনপির সাথে ওনার এখন বোধহয় এরকম সম্পর্ক নাই। ওই যে $4 বিলিয়ন যেটা আমরা পাকিস্তানের কাছে পাই, ওই হিসাবে একদিন বললেন যে ওটা দিয়ে নাকি পাকিস্তান থেকে পারমাণবিক বোমা কিনে এনে এখানে মজুত করা যাবে। তো এরকম নানান কথাবার্তা উনি বলেন এবং উনি অনেক বিষয় বলেন, অনেক অনেক তথ্য উপাত্ত দেন। অনেক অনেক অনেকগুলো বিশ্বাসযোগ্য না, অনেক বিষয়ে আলোচনা তা মানে কি কারণে করেন, কেন করেন, এটা আমারও বুঝতে কষ্ট হয়। আমি আসলে বুঝতে পারি না ওনাকে। আই এম নট ক্লিয়ার অ্যাবাউট হিজ অ্যাটিটিউড বা লক্ষ্য উদ্দেশ্য কি। হ্যাঁ, এটা ঠিক যে উনি উস্কানিমূলক অনেক কথাবার্তা বলেন। সেই উস্কানিমূলক কথাবার্তা থেকে আমাদের বিরত থাকাটা ভালো হবে। জি, তো মোটমাট বিষয় যেটি দাঁড়ালো যে যেটা আমি শিরোনাম করেছি, সরকারি ম্যাচে কে কোন খেলোয়াড়। হ্যাঁ, তো সবাই কি সরকারের পক্ষেই খেলছে নাকি মঞ্জুরুল হক? না, সরকারের একবার বিপদে পড়ছে সরকার, সেখান থেকে ওভারকাম করতে পারছে। কোন একটা সংকটে পড়ছে, সেই সংকট থেকে আবার বেরিয়ে আসছে, এভাবেই চলছে। কিন্তু সরকারকে চ্যালেঞ্জ জানাবার মতো যে শক্তিগুলো বাংলাদেশে আছে এখন পর্যন্ত, সেই শক্তিগুলো তাদের শক্তিমত্তা প্রদর্শন করেনি। আপনি যেটা বললেন যে সেনাবাহিনীর প্রধান যখন দেখলেন যে তার বক্তব্যটি একেবারেই গ্রহণযোগ্য হলো না, ছুড়ে ফেলা দেওয়া হলো। ডিসেম্বরের ভিতরে নির্বাচন হতেই হবে এবং 1 জানুয়ারি নতুন সরকার দায়িত্বভার গ্রহণ করবে, এই বক্তব্যটা যখন প্রফেসর ইউনূস ছুড়ে ফেললেন, তার প্রতিক্রিয়াতে তিনি কিছুই বলেননি এখন পর্যন্ত আমাদের জানা মতে। তারা গোপনে টেলিফোন করে কিছু বলতে পারেন কিনা সেটা আমরা জানি না, অন্তত পত্র পত্রিকায় এ ধরনের কোনো মিডিয়ায় আসেনি। আর বিএনপির নির্বাচন ডিসেম্বর থেকে সরে যে এপ্রিলে গেল, এপ্রিল থেকে আবার ফেব্রুয়ারিতে আসলো, এ নিয়ে বিএনপিও যে প্রথমে যে দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণাগুলো দিত, হতেই হবে, সরকারকে বাধ্য করব, এই জায়গাটাও কিন্তু বিএনপি আর নেই। সুতরাং সরকার তার বিপক্ষে কথা বলার যে শক্তিগুলো ছিল, সেই শক্তিগুলোকে মোটামুটি মিনিমাইজ করে ফেলেছে, ম্যানেজ করতে পেরেছে। সেনাবাহিনীকে এখন পর্যন্ত পেরেছে কি পারেনি সেটা আমি এখনো জানি না বলে বলতে পারছি না, আন্দাজে কোনো কথা বলা ঠিক না। কিন্তু বিএনপিকে যে তারা ম্যানেজ করে ফেলেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিএনপি এখন শেষ করব আবু আলম শহীদ খান, সেনাবাহিনী যে হিরণময় নীরবতার মধ্যে আছে, এর রহস্য কি? আমি তো ভিতরের রহস্য জানি না, বাট সেনাবাহিনী নিশ্চয়ই একটা সরকার যখন গঠিত হয় এবং সরকার গঠন প্রক্রিয়ায় সেনাবাহিনীর অংশগ্রহণ ছিল। আপনি যদি 5ই আগস্ট এবং 3 আগস্ট থেকে 5ই আগস্ট 8ই আগস্ট পর্যন্ত পর্যালোচনা করেন, এই বিশেষ করে 5ই আগস্টে সেনাপ্রধান কিন্তু নিজেই ডেকে নিয়ে গিয়েছিলেন রাজনৈতিক দলগুলোকে এবং সবাই সেখানে গিয়েছিল। ওই যে টিপ্লবের জন্য কিছু হয়নি আর কি, তখনই তো এটা আমাদের সংবিধানের মধ্যে এবং তারপরে বঙ্গভবনে আলাপ আলোচনা, তো সবকিছুর মধ্য দিয়ে এই সরকার গঠনের সেনাবাহিনীর একটা ভূমিকা আছে। হিরণময় নীরবতা
ভালো মাঝে মাঝে নীরবতা। কখনো নীরবতা থেকে কখন চিৎকার হবে সেটা তো আমরা জানি না। ওই মায়ের পেটে তো শিশুও 9 মাস 10 মাস খুব নীরব থাকে, যেই মাত্র ভূমিষ্ঠ হয় তখন কিন্তু একটা চিৎকার দিয়ে জানিয়ে দেয় যে আমি ভূমিষ্ঠ হয়েছি। তো কখন যে নীরবতা ভেঙে একটা চিৎকার হবে সেটা আমরা জানি না। আসলে কি হচ্ছে সবকিছুই তো আমরা জানি না, অনেক কিছুই আমরা আসলে জানি না, কেন কি হয় কোন কারণে হলো, এবং সবকিছু বেরও তো হয় না, সবকিছু জানাও যায় না। এই যে 1 ঘন্টা 20 মিনিট বা 15 মিনিট তারেক রহমান সাহেবের সাথে ডক্টর ইউনূসের কি আলোচনা হয়েছিল হয়েছে, সেটা কি আমরা কখনো জানতে পারবো? হয়তো জানতে পারবো না। জি অনেক কিছু হয়তো জানতে পারবো, আবার অনেক কিছু জানতে পারবো না। এটাই হলো রাষ্ট্র, চলে এইভাবেই। রাষ্ট্র একটা ষড়যন্ত্রর মধ্যে দিয়ে চলে, রাষ্ট্র একটা নানান গোপন শলা পরামর্শের মধ্যে দিয়ে চলে। কখনো কিছু কিছু পরিষ্কার হয়, কখনো জনগণ বুঝতে পারে রাষ্ট্র এভাবে চলছে, আবার কখনো কিছুই বোঝা যায় না। জি, বুঝতে পেরেছি। যাই হোক, এখন আমরা তো চাই ট্রান্সপারেন্ট সবকিছু, স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে। কিন্তু যেই অচল অবস্থার সৃষ্টি হয়েছে এর মধ্যে শুরুতেই যদি এত গোপনীয়তা থাকে, ঢাক ঢাক গুড় থাকে, মানুষের ভিতরে সন্দেহ তো আরো দানা বাঁধবেই। শুরু থেকে এই সরকারকে নিয়ে মানুষের ভিতরে যেহেতু সন্দেহ আছে, ফলে এর পরিণতি শেষ পর্যন্ত কোথায় যায়, কোথায় গিয়ে দাঁড়ায়, নিশ্চয়ই তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। আমরা সেই অপেক্ষায় আছি। আবু আলম মোহাম্মদ শহীদ খান, আপনাকে অনেক ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য, এবং মঞ্জুরুল হক, আপনাকে অনেক ধন্যবাদ। আপনারা দুজনেই ভালো থাকুন। ধন্যবাদ, কেউ শুভরাত্রি। ভালো থাকবেন। শুভরাত্রি। আমাদের শুভরাত্রি, আপনার তো শুভ দুপুর। হ্যাঁ, আমার শুভ দুপুর। আপনারা দুজনেই ভালো থাকুন। জি, অনেক জি, ধন্যবাদ। জি, জি, ঠিক আছে, অনেক দেখা ধন্যবাদ। হবে। ভালো থাকুন। দর্শক, এই ছিল আমার এখনকার আয়োজনে। ওই ওই কথাই থাকলো যে আসলে সময় অনেক কিছুর সমাধান করে দেয়, অনেক অনেক কিছুর উত্তরও দেয় সময়। ফলে সেই সময়ের জন্য অপেক্ষা করতে হবে যে শেষ পর্যন্ত যে বর্তমান পরিস্থিতি তৈরি হয়েছে এটি কোথায় গিয়ে দাঁড়ায়। আমরা সবসময় শুভ কিছুর প্রত্যাশা করি। সবাই ভালো থাকুন।